শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদি ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আজকে আমাদের যে টপিকটি সেটি আপনারা জানেন যে আজকের টপিকটি আমাদের হচ্ছে ধাতু পড়ব আমরা। তো সেই ধাতু আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এই ধাতু থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হয় এবং সেই প্রশ্ন সহজ মনে হলে অনেক সময় সহজ হয় না। তো আজকের ক্লাসটি করার পর আশা করছি আমরা এই কি বলে ধাতু সংক্রান্ত যত সমস্যা আছে সব সমাধান করা যাবে। তো আজকের ক্লাসটি অ্যাপ থেকে হচ্ছে। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছেন কি না আপনারা একটু জানান। এবং আপনারা লাইভে কতজন আছেন এখনও জানি না, আর ক্লাসে কতজন অ্যাটেন্ড করেছেন আপনারা একটু জানান তো, কথা শোনা যাচ্ছে কি না, সাউন্ড ক্লিয়ার কি না। আচ্ছা, সন্ধি নিয়ে আপনাদের গত যে পরীক্ষাটি হলো সেটা নিয়ে আমি ভালো আছি, ফাহাদ বলেছেন আমি ভালো আছি। কিয়ারা বলেছেন স্টার্টেড। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, সাধারণ বলেছেন সাউন্ড ক্লিয়ার 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 ওকে, সাউন্ড ক্লিয়ার ওকে। গত ক্লাসে জান্নাতুল নাইম মিস্ত্রি, আচ্ছা সাউন্ড কম, আচ্ছা সাউন্ড আর একটু বাড়িয়ে দিচ্ছি, সমস্যা নাই, সাউন্ড কম আর একটু বাড়িয়ে দিচ্ছি। লাইভে কতজন আছে? কাজ শুরু করবো? আচ্ছা, যে কজনই আছে আমরা ক্লাস শুরু করছি। আর একটু পরে আমি সন্ধি নিয়ে আপনাদের যে ইগুলো ছিল আমি চাইলেও সেখানে জবাব দিতে পারতাম, কিন্তু আমি সেগুলো দেইনি, কারণ লিখে অনেক কিছু বোঝানো যাবে না। তো আপনাদের সন্ধির কয়েকটা প্রশ্ন করেছিলাম, 6 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, আরও কয়েকটা প্রশ্নতে আপনাদের একটু প্রবলেম, 3টা প্রশ্নতে প্রবলেম ছিল। তো সেই তিনটা প্রশ্ন নিয়ে আমরা আলাপ করব। তার আগে যারা সবাই একটু ক্লাসে জয়েন করার পরে আমরা দেখছি। তো আমরা আমাদের টপিকটি শুরু করছি। ধাতু জিনিসটা কি? ধাতু হলো, এটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকেই, যে ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। অর্থাৎ ক্রিয়াকে যদি ধরেন, আমি এখানে লিখলাম করেকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এটা কি আছে, কর যোগ এ। তাহলে এইটাকে আমরা বলছি ধাতু, অর্থাৎ ক্রিয়ার যে মূল অংশ, আর এটাকে বলছি ক্রিয়া বিভক্তি। এইটা কিন্তু প্রত্যয় না। একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা জিনিস সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করছি। আমি ধরেন এখানে লিখলাম আমি এগুলো মুছে ফেলি, নতুন করে লিখি। করে এটাকে ভাঙলাম, ধরেন কর যোগ এ। আবার এখানে লিখলাম করা, এখানে লিখলাম কর যোগ আ। এখন এই যে কর বা এটাকে আমি ওই পাশে সমান দিলে মনে হয় বেশি সুবিধা হবে। এটা হচ্ছে করে, এটা হচ্ছে করা, এবার বেশি বুঝতে সুবিধা হবে। করের সাথে আমি এ দিয়েছি না, হয়েছে করের সাথে আ দিয়েছি, হয়েছে করা। এখন এই আটাকে আমি প্রত্যয় বলতে পারছি, কিন্তু এটাকে প্রত্যয় বলতে পারছি না। এটার নাম ক্রিয়া বিভক্তি। এটা একদম খুব ভালোভাবে একটু বুঝতে হবে, কারণ আমাদের পরবর্তী ক্লাসটাই কিন্তু প্রত্যয়ের উপরে, ঠিক আছে? এখন একটু লক্ষ্য করুন, আমরা এই করটা যে ধাতু অর্থাৎ ক্রিয়ামূল, এটা আমরা বুঝতে পারছি, এইটাও ক্রিয়ামূল। এখন ক্রিয়ামূলের পরে যদি আমার কোনো কিছু যুক্ত হয়ে যদি ক্রিয়া গঠন করে, তাহলে অতিরিক্ত যে অংশটুকু যুক্ত হচ্ছে সেইটুকে আমরা ক্রিয়া বিভক্তি বলবো, সেটা আমরা প্রত্যয় বলবো না। কিন্তু ধাতুর পর যদি এমন কিছু যুক্ত হয়, ধরেন আ যুক্ত হয়েছে করা কিন্তু এখানে ক্রিয়া না, এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। প্রত্যয়ের কাজই হলো প্রত্যয় সাধিত শব্দ হয় বিশেষ্য হবে অথবা বিশেষ্য হবে, দুইটা পদ হতে পারে। প্রত্যয় সাধিত শব্দ হয় বিশেষ্য হবে
অথবা বিশেষণ হবে। এখন এই কর প্লাস আমি কি এটা বলতে পারবো যে আমি করা বললে করাটা কিন্তু ক্রিয়া না, কিন্তু আমি যদি বলি আমি করি তাহলে এই করিটা ক্রিয়া সেন্টেন্স হয়েছে। বা সে করা বলতে পারবো, ধরেন আমি এখানে লিখলাম সে করে তাহলে এখানে করেটা একটা ক্রিয়া। কিন্তু আমি যদি এরকম বলি সে করা, বাক্য হয়েছে? বাক্য হয় নাই। এই করাটা তাহলে ক্রিয়া না। যদি ক্রিয়া হতো তাহলে সেটা বাক্য আমি করতে পারতাম, গঠন করতে পারতাম। করা দিয়ে আমি বাক্য গঠন করতে পারছি না, আর অনেক কিছু দরকার। ঠিক আছে? তো যে কারণে এই যে করাটা আছে, করাটাকে আমরা বলছি বিশেষ্য। কি বিশেষ্য? ক্রিয়া বিশেষ্য। আচ্ছা, এটা নিয়ে আরও বিস্তর আলোচনা করব। তো আমাদের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে ধাতুর যে ক্রিয়ার যে মূল অংশ, সেটাকে আমরা ধাতু বলছি। সেটার সাথে যদি সেটার সাথে ডান পাশে যদি কোনো শব্দাংশ যদি যুক্ত হয়ে ক্রিয়া গঠন করে, সেটাকে আমরা ক্রিয়া বিভক্তি বলছি। আর যদি সেটা ক্রিয়া গঠন করতে না পারে, তখন সেটাকে আমরা বলছি প্রত্যয়। এটাকে কৃত প্রত্যয় বলে। তবে এটা আমরা আজকে আমাদের প্রত্যয়ের সময় এটা আমরা আরও সুন্দর করে আলোচনা করব। আমরা ধাতুর আলোচনায় চলে যাচ্ছি। তো ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, এইগুলো কথাবার্তা এখানে বই যেগুলো আছে সেগুলো আছে। এবার দেখেন, ক্রিয়ামূল হচ্ছে করের সাথে দিয়েছে ছি, হয়েছে কি? করছি। ক্রিয়ামূল হচ্ছে কর, এর সাথে দিয়েছে কি? ছে, হয়েছে কি? করছে। ক্রিয়ামূল হচ্ছে কর, এর সাথে দিয়েছিল করছিল। তাহলে যে করছি, করছে, করছিল, এই তিনটাই হচ্ছে ক্রিয়াপদ। এবং এটার সাথে যে ছি, ছে, ছিল, এইগুলোকে প্রত্যয় বলতে পারবো না। এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি, অর্থাৎ ক্রিয়ার সাথে যে অতিরিক্ত যে অংশগুলো থাকে সেগুলোকে আমরা বলছি ক্রিয়া বিভক্তি। অর্থাৎ ক্রিয়াপদ থেকে এরকম বলতে পারি আমরা, ক্রিয়াপদ মাইনাস ক্রিয়া বিভক্তি সমান ধাতু। অর্থাৎ ক্রিয়াপদ থেকে যদি আমরা ক্রিয়া বিভক্তিটুকু বাদ দিয়ে যা থাকবে তাই হচ্ছে ধাতু। বুঝতে পেরেছেন? ধরেন এই যে করছি, এই করছি থেকে করছিতে ছি আছে, ছিটুকু বাদ দিলে থাকবে কর, তাহলে করটা হচ্ছে ধাতু। ছে বাদ দিলে থাকবে কর, ছিল বাদ দিলে থাকবে কি? কর। এইটুকু হচ্ছে ধাতু। এটা অতটা আমার মনে হয় এটা আপনারা জানেন, কিন্তু পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি, যেগুলোতে আসলে আমাদের প্রবলেম হবে সেগুলোতে আমি চলে যাচ্ছি। এখন ধাতু কত প্রকার, এটা হচ্ছে প্রশ্ন। ধাতু কয় প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। প্রকৃতি উৎপত্তি বিচারে ধাতুকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক বা সিদ্ধ ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। এই যে অল্টারনেটিভ নামগুলো যেটা আছে, মৌলিক বা সিদ্ধ ধাতু, এই কথাটা ইম্পর্টেন্ট। ইংলিশে এটা বলা হয় প্রাইমারি রুট। সাধিতটা বলছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। 3টারই ইংরেজি আছে। আপনারা যারা ইংলিশে ভালো বা ইংলিশে পড়াশোনা করেছেন তারা খুব ভালোভাবে এগুলোর বলতে পারবেন। হ্যাঁ, তো আমরা একটা জিনিস শার্টটা যেন কেমন লাগছে, শার্টটা নতুন তো, এটা ওই ইয়ের কারণে, ওই কি বলে লাইটিংয়ের কারণে হয়তো এরকম দেখা যাচ্ছে। এটা জান্নাতুল মাওয়া বলছেন ক্লিয়ার। ওকে, আমরা ধাতু সম্পর্কিত যত প্রশ্নই আসুক, যদি বলে ধাতু এটা কত প্রকার, আপনারা কি দিবেন? 3 প্রকার দিবেন। ধরেন আসলো ধাতু কত প্রকার? 3 প্রকার। আসলো মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। সাধিত ধাতু কত প্রকার? 3 প্রকার। ধাতু কত প্রকার? 3 প্রকার। মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। সাধিত ধাতু কত প্রকার? অর্থাৎ ধাতু সম্পর্কে এই যে কত প্রকার আসলে আপনারা 3 প্রকার দিয়ে দেবেন। এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। শুধু ধাতুর গণ কয়টি এরকম বললে হবে 20টি। সেটা আমরা আলোচনায় যাব। এখন আমাদের পার্থক্য আকারে আমি দেখিয়েছি যে এই ধাতু যে 3টা আছে সেই 3টার পার্থক্যটা কি। প্রথমে আছে মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। এখানে আপনারা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন, একটু পড়ি। যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক বা সিদ্ধ ধাতু। যেমন
চলকে আমরা চাইলে আর কি করতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না। করকেও আমরা কি করতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না। আর বলকে আমরা বিশ্লেষণ করতে পারবো না। অর্থাৎ এটা একেবারে মৌলিক। যেমন আমরা ছোটোবেলা পড়েছি মৌলিক পদার্থ, যে পদার্থকে বাংলায় আর ওই পদার্থ ছাড়া অন্য আর কিছু পাওয়া যায় না, তাকে বলছে মৌলিক পদার্থ আমরা পড়েছিলাম। ঠিক তেমনি যে ধাতুকে আর একেবারেই বিশ্লেষণ করা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না, যে মূল অংশ রয়েছে তাকে বলা হচ্ছে মৌলিক ধাতু। এটা খুবই সহজ এবং আমরা বুঝতে পারছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে সাধিত ধাতু। সাধিত ধাতু কি বলছে, মৌলিক ধাতুর পরে যদি আমরা কোনো আপ্রত্যয় যুক্ত করি, মৌলিক ধাতু কিংবা কোনো নামপদের সঙ্গে যদি আপ্রত্যয় যুক্ত করি তবে সেটা হয়ে যাবে সাধিত ধাতু। দেখুন, চল যোগ আ চলা, কর যোগ আ করা, বল যোগ আ বলা। এখন এই যে বলা, করা, বলা, চলা, কলা, এই যে বলা, এগুলো বলেছি, এই যে চলা, করা, বলা, একই সঙ্গে এগুলো সাধিত ধাতু, একই সঙ্গে এটা হচ্ছে কৃদন্ত পদ এবং একই সঙ্গে এটা ক্রিয়া বিশেষ্য। প্রথমে আমি বলেছিলাম, তাহলে একটা দিয়ে উদাহরণ দিই, কর যোগ আ সমান করা। আচ্ছা, এইটা হচ্ছে ধাতু, এর সাথে আ হচ্ছে প্রত্যয়, এবং এটা সাধিত যে পদটা হয়েছে তার নাম কৃদন্ত পদ। 100% নিশ্চিত কৃদন্ত পদ। এবং কৃত প্রত্যয় সাধিত শব্দ হয় বিশেষ্য হবে অথবা বিশেষণ হবে। তাহলে এইটা ক্রিয়া বিশেষ্য। তো দেখা গেল এই সাধিত ধাতু যেটা, সেটাই হচ্ছে কৃদন্ত পদ, সেটাই আবার ক্রিয়া বিশেষ্য। তাহলে এখানে যে এই ভুল বোঝার কোনো অবকাশ নেই। এইটুকু আপনারা খুব মন দিয়ে বুঝবেন যে মৌলিক ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত করলে যেটা হচ্ছে সেটাকে আমরা সাধিত ধাতু বলছি, কিন্তু সেটা একই সাথে কৃদন্ত পদ বটে এবং ক্রিয়া বিশেষ্য বটে। এটাকে ক্রিয়া বিশেষ্য আমরা বলতে পারবো, কৃদন্ত পদও বলতে পারবো এবং সেটা সাধিত ধাতুও বলতে পারবো। এবার যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতুটা কি? এখানে তিনটা জিনিস লক্ষ্য করতে হবে, যে বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতুযুক্ত যে ধাতু গঠন করে। বিশেষ্য, বিশেষ্য এবং ধনাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু হবে। যেমন আমি এখানে দিয়েছি বিশেষ্যের পরে ধাতু। আমি বললাম প্রেম একটি বিশেষ্য, আমি বললাম প্রেম কর। তাহলে এখানে এই যে প্রেম কর, এই পুরোটুকুই হচ্ছে, বললাম প্রেম কর, এই পুরোটুকু, এই যে প্রেম কর পুরোটুকু হচ্ছে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। বুঝতে পেরেছেন? আর আমি যদি বিশেষণের পরে যদি হয়, আমি বললাম ভালো হ, একজনের পরামর্শ দিচ্ছে প্রেম কর, পরে আরেকজন এসে বলতেছে যে ভালো হ, মানে ভালো হয়ে যা, প্রেম করার দরকার নাই। তো এই যে ভালো হ, ভালো হচ্ছে বিশেষণ, আর হটা হচ্ছে মৌলিক ধাতু। তাহলে এই যে বিশেষণের পরে ধাতু যুক্ত হয়েছে, তাহলে এটা ভালোটা হচ্ছে বিশেষণ, হটা হচ্ছে মৌলিক ধাতু। তাহলে বিশেষণের পরে মৌলিক ধাতু হয়েছে যৌগিক বা সংযোগমূলক ধাতু হয়েছে। ঠিক আছে? তারপরে অনুকার অব্যয়ের পরে হতে পারে, অনুকার অব্যয় মানে হচ্ছে ধনাত্মক অব্যয়, একই কথা। এটা অনুকার অব্যয় যে কথা, ধনাত্মক অব্যয় একই কথা। যেমন চুপচাপ কর, তিন বন্ধু তিনটা পরামর্শ দিয়েছে। এক বন্ধু এসে বললো যে প্রেম কর, প্রেম শব্দটি হচ্ছে বিশেষ্য পরে মৌলিক ধাতু হয়েছে। আরেক বন্ধু বললো যে ভালো হয়ে যা, মানে ভালো হ, ভালোটা হচ্ছে বিশেষণ, হটা হচ্ছে মৌলিক ধাতু। আরেক বন্ধু এসে বলছে যে প্রেম কর কিন্তু চুপচাপ কর, এই চুপচাপটা হচ্ছে ধনাত্মক শব্দ বা অনুকার, তারপরে যুক্ত হয়েছে পর নামে একটি মৌলিক ধাতু। তাহলে এই যে চুপচাপ পর বা চুপচাপ কর, তো এই যে এই পুরোটুকু হচ্ছে ধাতু, এখানে শুধু পরটা না। তাহলে এই পরের আগে আছে হচ্ছে চুপচাপ, ঠিক আছে? এখানে এই হর আগে আছে ভালো, করের আগে কি আছে? প্রেম। তো এইটার সাথে আমরা কিন্তু আরও অনেক কিছুর মিল পাবো, বা মিশ্র ক্রিয়ার মিল পাবো, এগুলো আমরা দেখব, পার্থক্য আকারে দেখব। আপনারা মোটামুটি আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা আবার একটু করি, যে মৌলিক ধাতু হচ্ছে যেটাকে আমরা ভাঙতে পারছি না, আর সাধিত ধাতু হচ্ছে মৌলিক ধাতুর সাথে যদি যুক্ত করে তাহলে সেটা সাধিত ধাতু হয়ে যাবে। তবে সেই সাধিত ধাতুর আরও দুইটা নাম আছে। সেই সাধিত ধাতুকে আমরা কৃদন্ত পদ বলতে পারি, সেটাকে আমরা ক্রিয়া বিশেষ্য বলতে পারি।
আর যৌগিক ধাতুটা হচ্ছে যে বিশেষ্যর পরে বিশেষ্য ক্রিয়া এবং ধনাত্মক অব্যয়, এরা তো ক্রিয়া না, কিন্তু বিশেষ্যর পরে যদি আমি মৌলিক ধাতু দিই তাহলে ওই বিশেষ্য এবং মৌলিক ধাতু দুইটা মিলেই একটা ধাতু হবে। বিশেষণের পরে যদি আমি একটা মৌলিক ধাতু দিই তাহলে ওই বিশেষণ এবং মৌলিক ধাতু দুইটা মিলেই একটা ধাতু হবে। এবং ধনাত্মক অব্যয়ের পরে যদি আমি একটা মৌলিক ধাতু দিই তাহলে সেই ধনাত্মক অব্যয়ের অংশটুকু প্লাস হচ্ছে এই মৌলিক ধাতু যেটুকু আছে এটুকু মিলেই কিন্তু একটা ধাতু হবে। যে কারণে এটাকে বলছি সংযোগমূলক ধাতু। নাম থেকে বোঝা যাচ্ছে যে কিছু একটা সংযোগ করতে হবে। এখন কী সংযোগ করছে? এইখানে সংযোগ করছে যে প্রেম বিশেষ্য, এখানে হচ্ছে বিশেষণ সংযোগ হচ্ছে, এখানে কি চুপচাপ হচ্ছে ধনাত্মক অব্যয় যুক্ত হচ্ছে, সংযোগ হচ্ছে। কার আগে যুক্ত হচ্ছে? এই যে মৌলিক ধাতুর আগে। তাহলে মৌলিক ধাতুর আগে আমরা যে বিশেষণ বা ধনাত্মক অব্যয় দিলেই সেটা কী হয়ে যাচ্ছে? যৌগিক বা সংযোগমূলক ধাতু হয়ে যাচ্ছে। এখন মৌলিক ধাতু কয় প্রকার? মৌলিক ধাতু যে 3 প্রকার, একটা হচ্ছে বাংলা, সংস্কৃত এবং বিদেশি। সাধিত ধাতু কয় প্রকার? সাধিত ধাতু 3 প্রকার, একটা হচ্ছে নাম ধাতু, একটা হচ্ছে প্রযোজক ধাতু, একটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। যৌগিক ধাতুর প্রকার বেট নেই এবং সংখ্যাটা অনির্দিষ্ট। টেকনিক বলছি ধাতু সম্পর্কিত সব কিছুই 3 প্রকার। টেকনিকটা কি? ধাতু সম্পর্কিত যা আসবে সব কি দিবেন? 3 প্রকার দিবেন। তাহলে এই যে মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু, এইটার পার্থক্যটা কি আপনারা একটু বুঝতে পেরেছেন? না, আজকে লাইভ ফেসবুক থেকে হচ্ছে না, আজকে অ্যাপ থেকে হচ্ছে। যারা আপনারা দেখতে পাচ্ছেন সব, যাদের প্যাকেজ নেওয়া আছে শুধু তারাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা কি এটা বুঝতে পেরেছেন? এই 3টার পার্থক্যটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা পরে আশা করছি এটা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এইবার আমরা মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু নিয়ে আলোচনা করবো একটা একটা করে। যে ধাতুকে ভাঙলে আর অন্য কিছু পাওয়া যায় না সেটাকে মৌলিক ধাতু বলে। কর, চল, দেখ, দেখি, খি, এটা। এখন মৌলিক ধাতু হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা বা বাংলা ধাতু, আর একটা হচ্ছে সংস্কৃত বা বিদেশি ধাতু। এখন এইগুলা পরীক্ষায় কোনটা কি সেটা আপনাদের পরীক্ষায় আসবে। এখন বাংলা ধাতু চেনার উপায় কি? বাংলা ধাতু হচ্ছে টেকনিক হচ্ছে বর্তমানকালের অনুজ্ঞায় মধ্যম পুরুষের তুচ্ছাত্মক প্রয়োগ যদি করি, অর্থাৎ যদি বলি তুই কর, তুই যা, তুই কাট, তুই হাস, তুই খা, তুই পা, মানে এরকম তুই বলে যদি আমরা একটা নির্দেশ দেই তাহলে এটা যেগুলো আসবে সবগুলা হচ্ছে বাংলা ধাতু। তাহলে বাংলা ধাতু কি বলেছি? বাংলা ধাতু হচ্ছে যে বললাম তুই কর, তুই যা, তুই কাট, তুই খা, তুই হাস, এরকম বাংলা, এরকম তুচ্ছার্থকভাবে, অর্থাৎ তুই বলে যখন আমরা কোনো কিছু নির্দেশ দিব তখন সেগুলো যা আছে সব কিছু হয়ে যাবে কি? বাংলা ধাতু। যদি বলি তুই নাচ, যদি বলি তুই কাট, তুই কাঁত, তুই কর, তুই যা, তুই কাট, তারপরে বললাম তুই, এরকম আরও বলুন, তুই কর, তুই তুই বল, এরকম অসংখ্য বলতে পারবো। তাহলে আমরা বাংলা ধাতুগুলো চেনার পদ্ধতি শিখলাম। এখন প্রবলেম হচ্ছে সংস্কৃত ধাতু। এখন সংস্কৃত ধাতু আমরা কিভাবে চিনব? সংস্কৃত ধাতু আপনি সবসময় দেখবেন সংস্কৃত ধাতুর মধ্যে যুক্তবর্ণ দিয়ে গঠিত হবে। কি দিয়ে গঠিত হবে? যুক্তবর্ণ দিয়ে গঠিত হবে। এবং এইগুলো দ্বারা কি হবে না, এগুলো দিয়ে আপনি কখনো কাজ বোঝাবে, এইভাবে তুচ্ছার্থকভাবে আপনি কিছু অর্ডার দিতে পারবেন না। তো যেসব শব্দ ক্রিয়াপদে সংস্কৃত বোঝা যাচ্ছে, যেসব ক্রিয়াপদের মূল সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় সরাসরি ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে সংস্কৃত ধাতু বলে। এটা তো বুঝাই যাচ্ছে আপনারা সংজ্ঞাটা, যে সংস্কৃত থেকে আসলে সংস্কৃত। এখন এটা আমি একটা ছন্দ বা একটা মতো করেছি, যে 9-10 ব্যাকরণ বইয়ে এটা 18টার মতো শব্দ ধাতু দেয়া আছে, সেই ধাতুগুলো থেকে পরীক্ষা আসে। দেখেন, কৃত, কৃৎকি, ক্রন্দ, অঙ্ক, পঠ, বন্ধ, গ্রীষ, দৃশ, দ্রি, বুত, হস্ক্রি, গঠকত, শ্রুখাত, রক্ষকত, স্থা-গম। এটাকে আপনি কি চাইলে মিনিংফুল বানাইতে পারেন। গঠ মানে গঠন, কত মানে কর, শ্রুখাত, তারপর হচ্ছে রক্ষকত, স্থা-গম, গমকে রক্ষা করতে হবে। এরকমভাবে গোজামিল দিয়ে একটি মিনিংফুল কিছু করে আপনি এটা মনে রাখতে পারবেন। কৃৎক্রি, কন্দ, এবং মনে রাখবেন কৃৎক্রি, ক্রন্দ, অঙ্কপট, বন্ধ, গ্রীষ, দৃশ, দ্রি, বুত, হস্ক্রি, গটকত, শ্রুখাত, রক্ষকট,
স্থাগম। এটা আপনি যদি 10 বার রিডিং করেন ভালো করে, 10 বার রিডিং করেন, তাহলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন যে সংস্কৃত ধাতু কোনগুলো। তবে টেকনিকটা হচ্ছে এখানে দেখবেন, এই যে দেখেন রিকার থাকবে, তারপরে হচ্ছে এই দেখেন রিকার রিকার আছে, এখানে হচ্ছে রফলা আছে, এই যে রফলা আছে, সংযুক্ত বর্ণ আছে, সংযুক্ত আছে, তারপরে দেখেন এইখানে এই যে রফলা আছে, তারপরে হচ্ছে এই যে সংযুক্ত আছে, ক্ষীয় আছে, তারপরে হচ্ছে ক্রি আছে, হ্যাঁ, তার ধ্রি আছে, এই যে রিকার আছে। দেখেন এখানে রিকার যুক্ত থাকবে, দীর্ঘকার যুক্ত থাকবে, রফলা যুক্ত থাকবে, এবং সেখানে কি থাকবে, যুক্তবর্ণ থাকবে। যুক্তবর্ণ দিয়ে যে গঠিত হয়, তাহলে সেইগুলো কি হয়ে যাচ্ছে, সংস্কৃত ধাতু। কিন্তু তাছাড়া আপনি চাইলে, এই যে আমি যে ছড়াটি তৈরি করেছি, এই ছড়াটা আমার একদম নিজের হাতে তৈরি করা, আপনি চাইলে এই ছড়াটি মুখস্থ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে একটা ছড়া তৈরি করে ফেলতে পারেন, কিন্তু এগুলো মুখস্থ করে রাখা ভালো। আপনার হয়তো মনে হতে পারে যে এখান থেকে প্রশ্ন তো আসে না, বা একটা আসবে, এই একটা প্রশ্নের জন্য হয়তো আপনি চান্স পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন। কোনো জায়গা থেকে দেখবেন না যে একাধিক প্রশ্ন আসছে বা অনেক বেশি চলে আসছে, সব জায়গা থেকে একটাই আসবে, যত বড় টপিক হোক, যত কিছু হোক, একটা করে আসবে। আপনার হয়তো এরকম মনে হতে পারে, বা কেউ এরকম বলেছেন যে সন্ধি থেকে তো প্রশ্ন, এত একটা প্রশ্ন আসে বড় জোর, এত কঠিন করে কেন পড়বো, এত কিছু করে পড়বো। সন্ধি থেকে কখন কীভাবে প্রশ্ন আসবে আপনি তো জানেন না। আপনাকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে আপনি টিকতে চান, সর্বোচ্চ প্রস্তুতি আপনি গ্রহণ করবেন। শর্টকাট ওয়েতে আপনি আসলে ভালো বেশি দূর যাওয়া যায় না, শর্টকাট ওয়েতে যাওয়া যায় না। এখন সংস্কৃত ধাতু থেকে গঠিত শব্দ এবং সংস্কৃত ধাতুর একই অর্থবোধক বাংলা ধাতুতে গঠিত শব্দের উদাহরণ আমি দিয়েছি। দেখেন, সংস্কৃত ধাতু হচ্ছে অঙ্ক থেকে হচ্ছে অঙ্কন বা অঙ্কিত। আবার এই অঙ্কর বাংলাটা কি, আঁক। এই যে দেখেন আঁক বললাম, আঁক থেকে আঁকা, বা এই আঁকা বিশেষণ হতে পারে। এই আঁকা হচ্ছে বিশেষ্য, কিন্তু এই আঁকা বিশেষণ হতে পারে। আমি ধরেন বললাম আমি আঁকা ছবি, কি বললাম, আঁকা বলেছি, আঁকা ছবি। তাহলে ছবিটা কেমন, আঁকা ছবি। তাহলে আঁকা কাকে মডিফাই করছে, ছবিকে মডিফাই করছে। তাহলে এখানে আঁকাটা বিশেষণ, তাহলে এই আঁকা বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে। তারপর হচ্ছে কথ, সংস্কৃত হচ্ছে কথ থেকে হতে পারে কথ্য হতে পারে, বা কথিত হতে পারে। কথ্য যখন বলবো তখন সেটা হচ্ছে বিশেষ্য, আর যখন কথিত বলবো তখন সেটা হয়ে যাবে বিশেষণ হয়ে যাবে। ঠিক আছে। আর এই কথের বাংলা রূপ হচ্ছে এটা কওয়া হতে পারে, বা কথিত হচ্ছে বিশেষণ। এই যে আমি যে এটা করেছি, কি বলে, ছকটা তৈরি করেছি, এটা আমার নিজের হাতে তৈরি করা ছক, এবং মৌলিক ছক, এরকম ছক এটা অন্য প্রচলিত বই বা কোথাও পাবেন না। তো এই যে কৃত থেকে কর্তন হতে পারে, বা কর্তৃত হতে পারে। কর্তন যখন হবে তখন বিশেষ্য, আর কর্তৃত হলে বিশেষণ। আর এই কৃতের বাংলা রূপ হচ্ছে কাটা হতে পারে, কাটা হলে বিশেষ্য হবে, এবং এই কাটা বিশেষণ হতে পারে, কিন্তু ব্যবহার ভেদে। আমি যদি বলি কাটা পা, কি বললাম, কাটা পা। এখন পাটা কেমন, কাটা, তাহলে কাটা শব্দ কাকে মডিফাই করেছে, পাকে মডিফাই করেছে। নর্মালি কাটা শব্দটা হচ্ছে বিশেষ্য, কিন্তু ব্যবহার ভেদে বিশেষণও হতে পারে। তারপর হচ্ছে ক্রি থেকে কর্তব্য বললে হবে বিশেষ্য, আর করণীয় যখন বলবো তখন সেটা বিশেষণ হয়ে যাবে। এই ক্রিয়ার বাংলা রূপ হচ্ছে কর থেকে করা, আর করায়ত্ত যখন বলবো তখন সেটা হয়ে যাবে বিশেষণ। ক্রন্দ মানে হচ্ছে ক্রন্দন, ক্রন্দ থেকে ক্রন্দন হতে পারে, বা ক্রন্দিত হলে বিশেষণ হবে, আর এটার বাংলা রূপ হচ্ছে কাত। এইভাবে 18টি 9-10-এর ব্যাকরণ বইয়ে যে 18টি, পুরনো ব্যাকরণ বইয়ে যে 18টি দেয়া আছে, কি বলে, ধাতু দেয়া আছে, সংস্কৃত ধাতু এবং বাংলা ধাতু, সেগুলোর সবগুলার বিশেষ্য এবং সাধিত শব্দ দিয়ে বিশেষ্য এবং বিশেষণ উদাহরণ দেওয়া আছে। ধরেন লাস্টেটা একটা দেখি, ধরুন গ্রীষ থেকে ঘর্ষণ হতে পারে, বা গৃষ্ট হতে পারে। যখন ঘর্ষণ হবে তখন সেটা বিশেষ্য, আর যখন গৃষ্ট হবে তখন হচ্ছে বিশেষণ। আর এই গ্রীষের বাংলা রূপ হচ্ছে গ্রীষের বাংলা রূপ কি, ঘষ। তাহলে এখানে ঘষা বা ঘর্ষিত, যখন ঘর্ষিত বলছি তখন সেটা হচ্ছে বিশেষণ, আর যখন ঘষা বলছি তখন সেটা হয়ে যাচ্ছে বিশেষ্য। তো পরে এটা কন্টিনিউ করছি। গট, দৃশ, ধ্রি, পট, বন্ধ, বুত, রক্ষ, শ্রু, সবগুলারে দেখেন বাংলা রূপ হচ্ছে গড়, দেখ, ধর, পর, বাত, বুঝ, রাখ, শোন। অর্থাৎ এখানে তুচ্ছার্থকভাবে যখন আমরা একটা নির্দেশ দিচ্ছি যে তুই কর, যেমন তুই গড়, তুই দেখ, তুই ধর, তুই পর, তুই বাত, তুই বুঝ, তুই রাখ, তুই শুন, সবগুলো কিন্তু
তুই দিয়া যখন আমি বলবো তখন কিন্তু অর্থ হয়ে যাচ্ছে। কিন্তু কখন আমি এটা তুই গড, তুই দৃশ, তুই দ্রি, তুই পট, তুই বন্ধ, তুই বুধ, তুই রক্ষ, তুই শ্রু, দেখেন এগুলো কিন্তু হয় না। এখন তাহলে আমরা বিদেশি ধাতুটা দেখি। বিদেশি ধাতু হচ্ছে এখান থেকে মেনলি ইম্পর্টেন্ট, যেটা বিদেশি ভাষা থেকে যে ধাতুগুলো চলে আসছে বাংলা ভাষায়, সেগুলো হচ্ছে বিদেশি ধাতু। এটা বোঝাই যাচ্ছে, এটা সংজ্ঞা প্রধানত হিন্দি থেকে আসে। প্রধানত এগুলো কোথা থেকে আসছে? হিন্দি থেকে আসছে, কখনো আরবি থেকে আসছে, আর ফার্সি থেকে আসছে। তাহলে বিদেশি ধাতুগুলো আসলে প্রধানত কোথা থেকে আসছে, এরকম যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কি উত্তর করবেন? যে প্রধানত হিন্দি থেকে আসছে, তারপরে আরবি বা ফার্সি থেকে আসছে। একটা বাক্য এখানে দেয়া আছে যে তুই ভিক্ষে মেগে খা, কি ভিক্ষে মেগে খা। তা এইখানে এই বাক্যে যে মাগ যেটা আছে, মাগ ধাতু হিন্দি মাং ধাতু থেকে এসেছে। তো এই যে ই ধাতু, বিদেশি যে ধাতু আছে, সেই বিদেশি ধাতু আবার আপনার ওই বাংলা ধাতুর সাথে কিছু মিল খুঁজে পাবেন। বাংলা ধাতুর সাথে মিল খুঁজে পাওয়ার কারণ হচ্ছে, ধরেন হিন্দি থেকে যদি আসে, তাহলে হিন্দি এবং আমাদের বাংলা খুব কাছাকাছি। এইখানেও কিন্তু আপনার কাছে মনে হবে যে তুচ্ছার্থক, অর্থাৎ তুই করে অর্ডার করলে বা নির্দেশ দিলে কিন্তু হয়ে যাবে। যেমন আট, টান, এই যে টান বা ঠেল, এই যে ঠেল, তুই ঠেল বা তুই টান, মিলে যাচ্ছে। এখন বিদেশি যে ধাতুগুলো আছে এগুলোর পরিমাণ কিন্তু সীমিত, পরিমাণ হচ্ছে সীমিত। সেই বিদেশি ধাতুগুলো আমরা এখন একটা ঘটনার মধ্য দিয়ে মনে রাখবো, একটা ঘটনার মধ্য দিয়ে মনে রাখবো, এবং বিদেশি ধাতু থেকে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এইটা কিন্তু পরীক্ষায় আসে। মনে রাখার টেকনিকটা হচ্ছে, একজন ধর্ষক বা একজন ক্রিমিনাল, তার ধরেন ফাঁসির অর্ডার হয়েছে, এখন সেই জেলখানায় তার ফাঁসি কার্যকর করা হবে। সেখানে প্রথমেই ওই ধর্ষককে আট করে কি করেছে, আট করে বেঁধেছে, বেঁধে উপর থেকে কি ঝুলিয়ে দিয়েছে, রশিটা ঝুলিয়ে দেওয়া হলো। রশি ঝুলিয়ে গলার মধ্যে বাঁধা হলো। বাঁধা হওয়ার পরে নিচের যে খাট ছিল, অর্থাৎ যেটার মধ্যে দাঁড়ায়, সেটা দিল টান। টান দেওয়ার পর সাথে সাথে কী গেলো, ধর্ষক লটকে গেল, অর্থাৎ ঝুলে গেল। লটকে গিয়ে কী শুরু করলো, চেঁচামেচি করা শুরু করলো। চেঁচামেচি শুরু করার পরলে যে ছিল, কি বলে, জল্লাদ ছিল, সে এসে টুটি ঠেলে ধরলো। কী করলো, টুটি, এই টুটিটা ঠেলে ধরলো। টুটি ঠেলে দেওয়ার পরে নিস্তেজ হয়ে গেল। নিস্তেজ হয়ে যাওয়ার পরে চলে আসলো বৃষ্টি। বৃষ্টিতে কি হলো, ভিজে গেছে। কে ভিজে গেছে? ওই ধর্ষকটা ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে ভিজে হয়ে গেছে, জমে গেছে। ভিজে জমে যাওয়ার পরে তখন চলে আসে, জল্লাদ যখন চলে আসে তখন সে একবার ফিরে তাকায়। কি করে? ফিরে তাকায়। আচ্ছা, এটা ডাক শব্দটা পরে উপরে হবে, এখানে এটা একটা হয়েছে, এটা ডাকটা দিই উপরে আর ফিটটা হচ্ছে নিচে, এটা মুছি। আচ্ছা, জমে গেছে। তখন সে কি করে, ডাক দেয়। কে ডাক দেয়? হঠাৎ করে দেখি যে ওই যাকে ফাঁসি দেওয়া হলো সে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে সে ফিরে চাহ। কে ফিরে চা? জল্লাদ ফিরে চাওয়ার পরে দেখে যে এই দর্শকটা কি করছে, মানে এরকম বিগড় অদ্ভুত আচরণ করছে। তো যে মানুষ ফাঁসি দেওয়া হচ্ছে সেই বিগড়, অর্থাৎ বিগড় মানে হচ্ছে নষ্ট হওয়া, কিন্তু এখানে কি বিগ্রামী করছে, অর্থাৎ বিগড়ে যাচ্ছে। এইটা দেখে যে একজন মৃত মানুষ এরকম একটা লাশ এরকম করছে, তখন সে এই যে জল্লাদ, সে ডরে দিল দৌড়। এইভাবে আমি মনে রেখেছিলাম, আপনারা হয়তো এইভাবে না মুখস্থ করতে পারেন অথবা এভাবে মনে রাখতে পারেন। আমি আবারও বলছি, একটু দেখি যে সেই ধর্ষক বা একজন ক্রিমিনাল, ধর্ষকই বলি কারণ এইটার সংখ্যাই যখন খুব জঘন্য অপরাধ, সেই দর্শকের শাস্তি দিলাম। প্রথমে আট করে বেঁধে তার গলার মধ্যে কি ঝুলিয়ে দেওয়া হলো, রশি ঝুলিয়ে দেওয়া হলো। তার পায়ের খাটটা টান দেওয়া সাথে সে লটকে গেল। লটকে যাওয়ার পরে সে চেঁচানো শুরু করলো। তখন জল্লাদ এসে টুটি ঠেলে ধরলো। কী ধরলো? টুটি ঠেলে ধরলো। তখন বৃষ্টিতে সে কে ভিজে গেল, বৃষ্টি আসলে ভিজে গেল। ভিজে যাওয়ার পরে ভিজে জমে গেছে। জমে যাওয়ার পরে সে যখন যখন চলে আসে, কি বলে, জল্লাদ যখন চলে আসে, তখন তাকে দেখে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে সে ফিরে তাকায়, ফিরে চাইলে দেখে যে এই যে লাশটি সেটা কি করছে,
সে বিগ্রাচ্ছে, এটা দেখে ডরে কে দৌড় দেয়? ওই জল্লাদটা দৌড় দেয়। এইভাবে আপনি বিদেশি ধাতুগুলো মনে রাখতে পারেন। এখন বিদেশি ধাতু কীভাবে আসে? ধরেন এইখানে এইটা আসলো এইভাবে যে লটক, লটক মানে কি ঝোলানো বোঝা যাচ্ছে, টান মানে আকর্ষণ। ধরেন এরকমভাবে আসলো যে টুট, টুট মানে কি ছিন্ন করা। পরীক্ষায় আসবে টুট কী অর্থে ব্যবহৃত হয়েছে? ছিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আট বোঝা যাচ্ছে, ঝুল মানে দোলা বোঝা যাচ্ছে, খাট মানে হচ্ছে মেহনত করা, অর্থাৎ যে খাটাখাটনি মেহনত করা, এটা আসতে পারে। তারপরে হচ্ছে এইখান থেকে বিগড়টা আসতে পারে, বিগড় মানে হচ্ছে নষ্ট হওয়া। আর ফির মানে হচ্ছে পুনরাগম, এটা বোঝা যাচ্ছে। জম মানে ঘনীভূত, এটা বোঝা যাচ্ছে। চাহ মানে হচ্ছে চাওয়া আর কি, প্রার্থনা করা। ডাক মানে আহ্বান করে, এটাও বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না হচ্ছে বিগড়টা বোঝা যাচ্ছে না। তারপরে এখান থেকে টুটটা বোঝা যাচ্ছে না, টুটটা আসে। খাটটা হচ্ছে যে খাটনি করা, এটা বোঝা যাচ্ছে। বাকিগুলো মোটামুটি বোঝা যাচ্ছে কী অর্থে ব্যবহৃত হচ্ছে। এইভাবে আপনারা বিদেশি ধাতুটা মনে রাখতে পারেন। তো গল্পে গল্পে বিদেশি ধাতুর এই কাহিনীটা এখানে আমার লেখা আছে। অজ্ঞাতমূল ধাতু, এখান থেকে প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়, অনেকবার আসছে। যে হেড দুয়ারে দাঁড়িয়ে কে, এ বাক্যে যে হের আছে, এই হেটা কোন ভাষা থেকে আসছে এটা কেউ জানে না, যেখানে তাকে বলা হচ্ছে অজ্ঞাতমূল ধাতু। তাহলে অজ্ঞাতমূল ধাতু বলে আমরা জানি একটি, সেটা হচ্ছে কি হের। হের দুয়ারে দাঁড়িয়ে কে, এই হের ধাতুটা আসলে কোথা থেকে আসছে এটা আমরা জানি না। এটা 9 10 ব্যাকরণ বইয়ে আছে, বিভিন্ন বই, সব মোটামুটি সব বই আছে, যে কারণে এটা আমি দিয়ে দিচ্ছি। পরীক্ষা যদি আসে তাহলে আপনারা এই হেডটা হচ্ছে অজ্ঞাতমূল ধাতু দেবেন, অর্থাৎ কোন ভাষা থেকে আসছে, কোন থেকে আমরা সেটা জানি না। তো আমরা মৌলিক ধাতু পড়ে ফেলেছি। তাহলে মৌলিক ধাতু হচ্ছে কয় প্রকার? মৌলিক ধাতু হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বাংলা ধাতু, আরেকটা হচ্ছে সংস্কৃত ধাতু, আরেকটা হচ্ছে বিদেশি ধাতু। বাংলা ধাতু সম্পর্কে কী বলেছি? যখন তুচ্ছার্থকভাবে তুই কর, তুই যা, তুই খা, তুই হাস, তুই নাচ, তুই কাঁদ, যখন এরকম বলবো তখন সেগুলো হয়ে যাবে বাংলা ধাতু। আর সংস্কৃত ধাতু বলেছি সেটার মধ্যে রিকার যুক্ত থাকবে, দীর্ঘিকার যুক্ত থাকবে, রফলা যুক্ত থাকবে এবং সংযুক্ত বর্ণ দিয়ে থাকবে, মানে যুক্ত বর্ণ দিয়ে থাকবে। অথবা আমি একটি ছড়া দিয়েছিলাম, সেই ছড়াটি আপনারা মুখস্থ করতে পারেন। আর বিদেশি ধাতু যেগুলো মনে রাখার বলেছিলাম একটু আগে, একটা ঘটনা দিয়ে একজন দর্শকের শাস্তি স্বরূপ কী করা হয় সেটার মধ্য দিয়ে একটা কাহিনী বলেছিলাম, সেই কাহিনীর মধ্যে আপনারা মনে রাখতে পারেন। এবার আমরা সাধিত ধাতু চলে যাচ্ছি। সাধিত ধাতুটা আমরা দেখেছি যে মৌলিক ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটাই হয়ে যাচ্ছে সাধিত ধাতু। এবং প্রত্যয় যুক্ত এই যে চলা, করা, বলা, এই যে পদগুলো হয়েছে, এই পদগুলোতে একই সঙ্গে কৃদন্ত পদও বলা হয়, বা এগুলো আবার ক্রিয়া বিশেষ্য বলা হয়। আমরা যখন বিশেষ্য পদ পড়ব, আমরা যখন ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ব, তখন এইগুলো দেখবেন ফিরে ফিরে আসবে। এই চলা, বলা, কলা, শোনা, দেখা, এগুলো কিন্তু ফিরে ফিরে আসবে। অ্যাড্রেস মনে রাখবেন, এই যে দেখা, এই যে চলা, বলা, করা, এগুলো কখনই কিন্তু ক্রিয়া না, এগুলো কখনই ক্রিয়া না। এগুলো হচ্ছে সাধিত ধাতু, এগুলো হচ্ছে কৃদন্ত পদ, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া থেকে যে বিশেষ্য পেয়েছি তার নাম ক্রিয়া বিশেষ্য, ইংলিশে সেটাকে ভার্বাল নাউন বলা হয়। ঠিক আছে? যেমন আপনারা যদি এরকম বলেন যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা হচ্ছে, সুইমিংটা আমরা জিরাউন্ড বলছি, এবং সেই সুইমিংটা কিন্তু সুইম থেকে সুইমিং, তাই না? কিন্তু সেখানে নাউন হিসেবে নাউনের মতো কাজ করছে। যখন ক্রিয়াটা নাউনের মতো কাজ করে তখন সেটাকে আমরা জিরান্ড বলি। ঠিক বাংলায়ও বাংলা যখন ক্রিয়াটা যখন এই যে কর থেকে যখন করা হয়ে যায় তখন এটা কিন্তু বিশেষের মতো কাজ করে, যেহেতু বিশেষের মতো কাজ করে, যেহেতু এটা রুটটা হচ্ছে ক্রিয়াতে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন। ভার্ব থেকে যে নাউন তাকে হচ্ছে ভার্বাল নাউন, ক্রিয়া থেকে যে নাউন তাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই সাধিত ধাতু যে 3 প্রকার, এইখানে একটু ঝামেলা আছে, এইটা আমরা একটু পার্থক্য আকারে পড়ব। সাধিত ধাতু যে 3 প্রকার, এটা হচ্ছে গঠন প্রণালী। দেখেন সাধিত ধাতুর প্রথম হচ্ছে মৌলিক ধাতু বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে কী থাকবে? থাকবে। তাহলে সাধিত ধাতুর গঠন প্রণালী কি? সে মৌলিক ধাতু বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে কী থাকবে? থাকবে। গঠন রীতি অর্থের দিকে সাধিত ধাতু 3 প্রকার। একটা হচ্ছে নাম ধাতু, একটা হচ্ছে প্রযোজক ধাতুর আরেক নাম হচ্ছে নিযন্ত ধাতু, আর একটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কী ধাতু? কর্মবাচ্যের ধাতু। ঠিক আছে? তো এই যাই বলি না কেন 3 প্রকার, এটা আমরা একটু পার্থক্য আকারে পড়ি, তা পার্থক্য আকারে পড়লেই আমরা মনে হয় সেটা খুব ভালোভাবে বুঝতে পারবো। ধরেন এখানে কিন্তু সাধিত ধাতুটা উপরে সাধিত ধাতু লিখেছি যে মৌলিক ধাতু অবলিক বিশেষ্য অবলিক বিশেষণ অবলিক ধনাত্মক অব্যয় প্লাস হচ্ছে সমান হচ্ছে সাধিত ধাতু।
এখন সাধিত ধাতু 3 প্রকার, একটা হচ্ছে নাম ধাতু, আর একটা হচ্ছে প্রযোজক বা নিযন্ত ধাতু, আর একটা হচ্ছে কর্মবাচ্য ধাতু। সাধিত ধাতুর মধ্যে যেগুলো বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দ থেকে গঠিত হয় সেসব ধাতুকে নাম ধাতু বলা আছে। এটার কোথায় পরে আছে না? ওকে, তাহলে আমরা যে সংজ্ঞাটা দেখি, প্রযোজক ধাতুর পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে প্রত্যয়, এটা আসলে করে পারা যাবে না, মানে সংজ্ঞা দিয়ে এটা বোঝা যাবে না। আমরা সরাসরি ইতে চলে যাচ্ছি, মানে উদাহরণে চলে যাচ্ছি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারেন। দেখেন বিশেষ্যের পরে আ হবে, তাহলে আমরা নাম ধাতু তো পেয়েছি প্রথমে বিশেষ্য প্লাস আ, বিশেষ্য প্লাস আ। ধরেন আমি একটা বিশেষ্য নিলাম বেত, কি নিলাম? বেত। এখন বেতাচ্ছে, যদি বলি বেতাচ্ছে, তাহলে এটা কিন্তু ক্রিয়া হয়ে গেছে। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন। এখন একটু লক্ষ্য করুন আপনারা, এই বেতাচ্ছেন আসলে এটা ক্রিয়ার মূলটা কোথায়? বেত থেকে বেতাচ্ছেন, তাই না? তাহলে বেত হচ্ছে একটা নাম, তাহলে একটা নাম কি হয়ে যেতে পারে? নামের পরে যখন আ প্রত্যয় যুক্ত হয়, নামের পরে যখন আ প্রত্যয় দিয়ে যখন ক্রিয়া গঠিত হয়ে যাচ্ছে, তখন এইখানকার যে ধাতুটা আছে, এই ধাতুটাকে বলছি আমরা নাম ধাতু। বুঝতে পেরেছেন? সেটা আবার বিশেষণের পরে হতে পারে। যেমন আমি বললাম শিশুটি কলম বাঁকাচ্ছে, তাহলে বাঁকা হচ্ছে একটা বিশেষণ, তাই না? বাঁকা হচ্ছে বিশেষণ, কিন্তু আমি এখানে বলছি বাঁকাচ্ছে। দেখেন এখন বিশেষণটা ক্রিয়া হিসেবে কাজ করছে, এখানে বিশেষ্যটা ক্রিয়া হিসেবে কাজ করছে, এখানে বিশেষণটা কাজ করছে। ছেলেটি ঝিমাচ্ছে, ঝিমঝিম হচ্ছে ধনাত্মক অব্যয় বা অনুকার। ঝিমঝিম, রিমঝিম, ঝিমঝিম, টিমটিম, ঝমঝম, এগুলো সব হচ্ছে ধনাত্মক শব্দ, তাই না? তাহলে আমি এখানে বলছি ছেলেটি ঝিমাচ্ছে, ঝিম তো আসলে ধাতু না, কিন্তু ঝিমাচ্ছে কিন্তু ঠিকই ক্রিয়া হয়ে গেল, তাই না? তাহলে এই যে ধনাত্মকের পরে যখন আমরা আ প্রত্যয় যুক্ত করে যখন আমি একটা ক্রিয়া গঠিত করি, যখন বিশেষণের পরে আ প্রত্যয় যুক্ত করে যখন আমরা ক্রিয়া গঠন করি, যখন আমি বিশেষ্যের পরে আ প্রত্যয় যুক্ত করে ক্রিয়া গঠন করি, তখনই সেই অংশটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। কি বলা হচ্ছে? নাম ধাতুর ক্রিয়া। এই বাঁকাচ্ছে নাম ধাতু, এই বেতাচ্ছেন নাম ধাতু, এই ঝিমাচ্ছেন। এইখানকার একটাও কিন্তু ক্রিয়া থেকে আসে, মানে ক্রিয়ার মূল থেকে আসে নাই। এইটা সৃষ্টি হয়েছে বিশেষ্য থেকে, এই বাঁকাচ্ছে হচ্ছে বিশেষণ থেকে, আর ঝিমাচ্ছে সৃষ্টি হচ্ছে ধনাত্মক অব্যয় থেকে। এবার প্রযোজক ধাতুতে যায়, কিন্তু সাধিত ধাতুর যে মূল বিষয়টা সেটা হচ্ছে আ। এই আ কিন্তু এই দেখেন যুক্ত হয়েছে, এই যে এখানে আ, এই যে আ, তারপর এখানে কি আ, এগুলো তা হবে প্রযোজক বা নিযুক্ত ধাতু। এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে আমরা সিনেমার যখন প্রযোজক দেখি, সেই প্রযোজকের কাজ কিন্তু গান গাওয়া না, নাচ করা না, বা কোনো কিছু করা না, মারামারি করা না, কোনো কিছুই করা না। প্রযোজকের কাজ হচ্ছে সে অন্যরে দিয়ে করাবে, সে নায়িকারে দিয়ে করাবে, নায়করে দিয়ে এটা করাবে, নায়িকারে দিয়ে ছোটো কাপড় পরাবে, নায়করে দিয়ে অনেক বিশেষ হিরোইজম দেখাবে, তারপরে ভিলেনরে দিয়ে ধর্ষণ করবে, নানান কিছু করাবে। এগুলো কার কাজ? প্রযোজকের কাজ। ইভেন যে ডিরেক্টর আছে, যে পরিচালক যে আছেন, তিনিও কিন্তু কার দ্বারা পরিচালিত হন? প্রযোজকের দ্বারা পরিচালিত। অর্থাৎ প্রযোজক নিজে করবে না, অন্যকে দিয়ে সবসময় করাবে। তাহলে যখনই আমি প্রযোজক বা নিযন্ত ধাতুর প্রসঙ্গ আসবে, তখন মনে করবেন সেখানে কিন্তু কি থাকবে? যে একজন আরেকজনকে দিয়ে করিয়ে নিচ্ছে। বলছি শিক্ষক ছাত্রকে পড়ায়, এই যেতে পড়ায়, এখানে কিন্তু আ আছে, পর থেকে আ, পড়ায়। শিক্ষক ছাত্রকে পড়ায়। এখন শিক্ষক ছাত্রকে যে পড়ায়, শিক্ষক কিন্তু আগেই পড়ে ফেলেছেন, তিনি কিন্তু পড়া জানেন বা পড়েছেন বলেই কিন্তু তিনি শিক্ষক হয়েছেন। শিক্ষকের আর নতুন করে পড়ার কিছু নেই। কিন্তু এখন এই পড়াটা কার জন্য? কে পড়ছে? ছাত্র পড়ছে। তাহলে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে। তারপরে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু চাঁদ দেখে দেখে বড় হয়েছেন, তাই না? মায়ের মা মাকে চাঁদ দেখিয়েছিলেন, অর্থাৎ মার নতুন করে চাঁদ দেখার কোনো দেখার দরকার নেই। মা অলরেডি চাঁদ দেখেছেন, মা চাঁদ কেমন এটা মা জানেন। কিন্তু মা কাকে চাঁদ দেখাচ্ছেন? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে চাঁদ দেখার কাজটা করছেন শিশু। সাপুরে সাপ খেলায়, তাহলে এই যে খেলা যে করছে, সেটা কিন্তু সাপুরে কিন্তু নাচানাচি করছে না, বা না সাপুরে কিন্তু ফনা তুলছে না। মেনলি এই খেলার কাজটা সাপেই করছে, কিন্তু কার দ্বারা সংগঠিত হচ্ছে? সাপুরের চেষ্টায় সংগঠিত হচ্ছে। তাহলে একজনের চেষ্টা যখন অন্যের দ্বারা যখন কাজটি সংগঠিত হয়, এবং সেই যে ক্রিয়াটা হয়, সেখানে মৌলিক ধাতুর পরে একটা আ প্রত্যয় যুক্ত হয়। কি যুক্ত হয়? আ প্রত্যয় যুক্ত হয়। এই যে পড়ায়, পর থেকে আ, দেখায়, দেখ থেকে আ, খেলায়,
খেল থেকে আ, তখন এই যে এই ফরম্যাটটাকে বলা হয় প্রযোজক ধাতু। তাহলে এই যে পড়ায়, দেখায়, খেলায়, এখানে কি ধাতু আছে? পরীক্ষা যদি এইভাবে আসে, শিক্ষক ছাত্রকে পড়ায়, মা শিশুকে চাঁদ দেখায়, সাপুরে সাপ খেলায়, তাহলে এই যে খেলায়, দেখায়, পড়ায়, এগুলো হচ্ছে প্রযোজক ধাতু। আর যদি বলেন, আর যদি এরকম বলেন যে বেতাচ্ছেন, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, তারপর হচ্ছে শিক্ষক ছাত্রকে শুধু বেতায় না, শিক্ষক ছাত্রকে কিন্তু পড়ায়। এটার সাথে মিলিয়ে লিখছি যে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, শিক্ষক ছাত্রকে শুধু বেতাবেন কেন, শিক্ষক ছাত্রকে পড়ায়, সেটাও আমি লিখেছি। শিশুটি কলম বাঁকাচ্ছে, কী করছে? শিশুটি শুধু কলম বাঁকায় না, শিশু কিন্তু চাঁদও দেখে, এটাই জন্য লিখেছি। তারপরে হচ্ছে ছেলেটি ঝিমাচ্ছে, ছেলেটি শুধু ঝিমায় না, ছেলেটি কিন্তু সাপের খেলাটাও দেখে। তো পরে এখানে কর্মবাচ্যের ধাতু দেখি। কর্মবাচ্যের ধাতু হচ্ছে কখনো কখনো বাক্যে কর্তা উহ্য থাকে। কর্তা কি থাকে? কর্তা থাকে না, কর্মটাই কর্তার মতো কাজ করে। কি বলছি? কর্মবাচ্যের ধাতু। কর্তা কি করে? এটা কর্মকর্তৃবাচ্য আছে, আপনারা যখন বাচ্য পড়াবো তখন আপনি দেখবেন কর্মকর্তৃবাচ্যর উদাহরণ। এখানে কাজটি ভালো দেখায় না, এই যে দেখায় না, আপ্রত্যয় আছে, সবগুলোর মধ্যে আপ্রত্যয় থাকবে। আপ্রত্যয় যদি না থাকে তাহলে সেটা কি হবে না? সাধিত ধাতু হবে না। সাধিতর মূল কথা হচ্ছে এখানে কি থাকবে? আ থাকবে। আ কার পরে থাকতে পারে? মৌলিক ধাতুর উপরে থাকতে পারে, বিশেষ্যের পরে থাকতে পারে, বিশেষণের পরে থাকতে পারে, ধনাত্মক উভয়ের পরে আ থাকবে এবং একটা ক্রিয়া গঠন করবে, এবং গঠন করলে সেটাকে আমরা বলবো সাধিত ধাতু। তাহলে এই কর্মবাচ্য ধাতু কাজটি ভালো দেখায় না। এখন এইখানে দেখেন কাজটি ভালো দেখায় না। কী ভালো দেখায় না? কাজটি ভালো দেখায় না। কাজটি কিন্তু এখানে কর্মপদ, কিন্তু কাজটি নিজেই কর্তার মতো আচরণ করবে। যখন কর্মপদ কর্তার মতো আচরণ করবে, যেখানে কর্তার কোনো ঊর্ধ্ব থাকবে, কর্তা থাকবেই না, তখন সেটাকে কর্মবাচ্যের ধাতু বলা হয়। দেখেন এখানে শিক্ষক ছাত্রকে পড়ায়, দেখেন কর্তা কিন্তু উপস্থিত আছে। শিক্ষক ছাত্রকে বেতায়, শিশু, ছেলেটি, সবগুলো কিন্তু কর্তা উপস্থিত আছে, কিন্তু এখানে কোনো কর্তার উপস্থিতি নেই। শিক্ষক ছাত্রকে কাজটি ভালো দেখায় না, এখানে কিন্তু কর্তা নেই। এটা এই জন্য আমরা এটাকে বলছি কর্মবাচ্যের ধাতু। যা কিছু হারায় গিন্নি বলে, কেষ্টা বলে, যা কিছু হারায়, গিন্নি বলে এইটুকু পরের, এইটুকু আমাদের সাথে সম্পর্কিত না। আমাদের যা কিছু হারায় এইটা হচ্ছে গিন্নি বলে, এটা অতিরিক্ত অংশ। তো যা কিছু হারায়, এই যা কিছু হারায়, কি হারায়? যা কিছু। কি হারায়? যা কিছু। তাহলে যা কিছু হচ্ছে কর্মবোধ। তাহলে এই কর্মবোধটাই কর্তার মতো আচরণ করছে। কর্মপদটাই কর্তার মতো আচরণ। কর্তা যখন উহ্য থাকে এবং কর্মপদ যখন কর্তার মতো আচরণ করে থাকে, সেটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। ঠিক আছে? তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরীক্ষা যদি এভাবে প্রশ্ন আসে যে নিচের কোনটির মধ্যে প্রযোজক বা নিজন্ধ ধাতু আছে, তখন এরকমভাবে অপশন যখন দেওয়া থাকবে, আশা করছি আপনারা সেখানে পারবেন। এখন যৌগিক বা সংযোগমূলক ধাতু। যৌগিক বা সংযোগমূলক ধাতু, এইখানেও কিন্তু বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে নতুন ধাতু গঠিত করবে, তখন তাকে বলা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। এইখানে আমি পার্থক্য আকারে লিখেছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। ধরেন নাম ধাতুতে কি ছিল? নাম ধাতুতে ছিল বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় সমান হচ্ছে নাম ধাতু। দেখেন বিশেষের পরে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এটা যে বিশেষ্য থেকে ক্রিয়া হয়েছে। বিশেষণের পরে আ, শিশুটি কলম বাঁকাচ্ছে, যে বাঁকা থেকে বাঁকাচ্ছে ক্রিয়া সৃষ্টি হয়েছে। অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়ের পরে ছেলেটি ঝিমাচ্ছে, যে ঝিম থেকে ঝিমাচ্ছে, অর্থাৎ এখানে একটাও কিন্তু ক্রিয়া ছিল না। একটাও কি ছিল না? ক্রিয়া ছিল না। বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে আ হয়েছে, এই জন্য আমি বলছি নাম ধাতু। কিন্তু যৌগিক বা সংযোগমূলক ধাতু কী হবে? বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে একটা ধাতু থাকবে। কি থাকবে? একটা ধাতু থাকবে। দেখেন বিশেষ হচ্ছে দর্শন। দর্শনের পরে কি বলেছি? দর্শন কর। এই ধর্ষণ কর বলি না, আমি বলেছি দর্শন কর। তাহলে এই যে দর্শন কর মানে দেখতে বলেছি, দর্শন কর। তাহলে এই যে দর্শনটা হচ্ছে একটি নাম। তারপরে আমি বলেছি প্রীত হ। কি বলেছি? প্রীত হ। তারপরে বলেছি অনুকার অব্যয়ের পরে বা ধনাত্মক অব্যয়ের পরে ঝিমঝিম কর। ঝিমঝিম কর। দেখেন এটা কিন্তু আলাদা হয়েছে, কিন্তু এই পাশে আলাদা হয় নাই। এখানে কি হয়েছে? বেতাচ্ছেন। এখানে হচ্ছে বেতাচ্ছেন একসাথে হয়ে গেছে, একসাথে ক্রিয়া গঠন করেছে। কিন্তু এখানে কি বলেছি? দর্শন একটা শব্দ, কর একটা শব্দ আলাদা করে দিয়েছি। যেহেতু আলাদা করে দিয়েছি, নাম হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। এখানে বলেছি বিশেষণের পরে বাঁকাচ্ছে। এই যে বিশেষণটাকে আমি
একটা শব্দতে আমি ক্রিয়া তৈরি করে ফেলেছি, কিন্তু এখানে বললাম প্রীত হচ্ছে একটা বিশেষণ, প্রীত হ, বললাম কি প্রীত হ, প্রীত অর্পিত একটা বিশেষণ, তারপরে একটা ধাতু যুক্ত হয়েছে, মৌলিক ধাতু যুক্ত হয়েছে। তারপরে যে ঝিমঝিম কর, ঝিমঝিম কর বলেছি, ঝিমঝিম একটা, কর একটা, প্রীত একটা, হ একটা, দর্শন একটা, কর একটা। কিন্তু এইখানে দেখেন একটাই শব্দ, একটাই শব্দ। যখন এরকমভাবে একটাই শব্দ তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো নাম ধাতু, আর যখন সেটা আলাদা হয়ে দুইটা শব্দ মিলে যখন হবে তখন সেটা হবে যৌগিক বা সংযোগমূলক ধাতু। এখন এই যৌগিক বা সংযোগমূলক ধাতুর সাথে আবার আপনারা মিশ্র ক্রিয়ার একটা মিল পাবেন আমরা যখন ক্রিয়া পড়াবো, কারণ আপনারা যারা ক্রিয়া পড়েছেন অলরেডি তাদের মাথার মধ্যে মনে হয় এই কথাটা চিন্তা আসবে যে আসলে বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে ধাতু যুক্ত হয়ে একটা মিশ্র ক্রিয়া ঘটিত হয়, এটা হয়তো আপনারা পড়েছেন। এবার আপনারা একটু লক্ষ্য করুন কি হলে ক্রিয়া হবে আর কি হলে আমরা যৌগিক বা সংযোগমূলক ধাতু দিব। একই উদাহরণ দিয়েছি, বিশেষের পরে ক্রিয়া, এখানে ধাতু লিখেছি কেন, এটা ক্রিয়া হবে। এই শব্দটা হবে ক্রিয়া, অর্থাৎ বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পরে যে ক্রিয়া থাকে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে যে ধাতু থাকে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। দেখেন আমরা তাজমহল দর্শন করলাম, ডাইরেক্ট করলাম, এই যে করলাম এটা একটা ক্রিয়া, দর্শন করলাম। কিন্তু আমরা যদি বলি দর্শন কর, শুধু যদি কর অংশটুকু থাকে দর্শন কর, সেইটা কিন্তু যৌগিক বা সংযোগমূলক ধাতু। কিন্তু যদি বলি দর্শন করলাম বা যদি বলি আমরা তাজমহল দর্শন করলাম, সেই ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যাবে মিশ্র ক্রিয়া হয়ে যাবে। ধরেন আমি বললাম প্রীত হ, কি বললাম যে প্রীত হ, কিন্তু আমি যদি বললাম তোমাকে দেখে প্রীত হলাম, এই যে হলামটা কিন্তু ক্রিয়া, কিন্তু হটা কিন্তু ক্রিয়া না, হটা হচ্ছে ধাতু। দর্শন করটা কিন্তু ক্রিয়া না, করটা হচ্ছে ধাতু। কিন্তু এইখানে হচ্ছে করলামটা হচ্ছে ক্রিয়া, হলামটা হচ্ছে ক্রিয়া। বুঝতে পেরেছেন পার্থক্যটা কোন জায়গায়? ধরেন অনুকারের পরে যদি ধাতু হয় ঝিমঝিম কর, এই যে করটা কিন্তু ধাতু, কিন্তু আমি যদি বলি মাথাটা ঝিমঝিম করছে, এই করছেটা কিন্তু ক্রিয়া, করছেটা কি ক্রিয়া। তাহলে পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? এই দুটার পার্থক্য এই তিনটার মধ্যে কিন্তু বিশেষণ এবং ধনাত্মক অব্যয়, বিশেষণ ধনাত্মক অব্যয়। তাহলে বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে যদি আ যুক্ত হয়ে একটা ক্রিয়া গঠিত করে, বিশেষণের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে একটা ক্রিয়া গঠিত করে, তখন তাকে আমরা বলবো নাম ধাতু। কিন্তু যদি বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে যদি একটা মৌলিক ধাতু যুক্ত হয় এবং আলাদা থাকে, বিচ্ছিন্ন থাকে, যেমন দর্শন কর, প্রীত হ আলাদা শব্দ, ঝিমঝিম কর আলাদা হয়েছে, কিন্তু এখানে কিন্তু আলাদা না। যখন আলাদা হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো যৌগিক বা সংযোগমূলক ধাতু। কিন্তু এই দর্শন করে যখন আমরা বললাম দর্শন করলাম, এই প্রীত হরে যখন বললাম প্রীত হলাম, এই ঝিমঝিম করে যখন বললাম যে ঝিমঝিম করছে, তখন সেটা কিন্তু আর কি থাকবে না, ধাতু থাকবে না, সেটা হয়ে যাচ্ছে ক্রিয়া। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি জানি না বিভিন্ন বইয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু এইভাবে দেয়া নেই, এবং এই জায়গাটা কিন্তু যথেষ্ট কনফিউশনের জায়গা আছে। আপনারা ক্লাসটা যারা করছেন কয়জন আছেন আমি জানি না, আজকে ফেসবুক লাইভে ক্লাস দেওয়া হয় নাই, অ্যাপে কয়জন আছেন আমি জানি না। তবে আপনারা এই ক্লাসটি যদি মন দেন তাহলে দেখবেন এখান থেকে নেওয়ার মতো ব্যাপার আছে। ধাতুকে মনে হচ্ছে ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু আসলে ধাতু ছোট্ট একটা চ্যাপ্টার না। এখান থেকে যদি আমি ধরেন ঘুরায় পেঁচা প্রশ্ন করি, দেখবেন অন্যরকম হয়ে যাচ্ছে এবং খুবই কাছাকাছি, এবং আপনি এখানে কনফিউজড হবেনই। এই যে বিশেষণ যদি আমি এইভাবে প্রশ্ন করি, দেখেন বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে কি বলা হয়? অপশনে দিলাম নাম ধাতু, যৌগিক বা সংযোগমূলক মিশ্র ক্রিয়া। তখন আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন, কারণ সবগুলোর আগেই কিন্তু বিশেষণ ধনাত্মক অব্যয় আছে। তো বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে আ যোগ হয়ে যদি একটা ক্রিয়া হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু নাম ধাতু। কিন্তু বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে যদি একটা ধাতু থাকে, আনা, এখানে ছিল আ আর এখানে কি ধাতু। যদি এরকম প্রশ্ন করি বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে একটি ধাতু যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আবার এখানে বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পর যদি এবার এটা ধাতু লেখা আছে, এটা ক্রিয়া হবে। যদি একটা ক্রিয়া থাকে বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পর যে একটা ক্রিয়া হয়, তো সেইখানে বলবো হচ্ছে মিশ্র ক্রিয়া। তাহলে কোন জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে? এখানে হচ্ছে আ, এখানে হচ্ছে ধাতু, আর এখানে হচ্ছে ক্রিয়া। এই জায়গায় হচ্ছে বিশেষণ ধনাত্মক অব্যয়
প্লাস হচ্ছে আ, বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয় প্লাস হচ্ছে ধাতু, বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয় প্লাস হচ্ছে ক্রিয়া। দেখেন উদাহরণগুলো তো খুব কাছাকাছি, উদাহরণগুলো খুবই কাছাকাছি। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে এটা আমাকে প্রশ্ন করতে পারেন, অথবা আমার এটা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে অনেকেই আপনারা আমি খুব মানে আমি আসলে প্রীত বা আমি খুশি যে আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন। আপনাদের ভালোবাসায় আমি আসলে খুব নিজেকে খুব ভালো বোধ করি বা নিজেকে সৌভাগ্যবান মনে করি। এবং আপনাদের এটা আপনারা দেখেছেন, আপনারা অনেক 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 মেসেজ আসে এবং আমি যথাসম্ভব চেষ্টা করি যত দ্রুত সম্ভব আপনাদের সেই মেসেজের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। কখনই এমন হয়নি যে আমি কারো মেসেজের উত্তর দিইনি, সবার মেসেজের উত্তর আমি দিয়েছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকবে এটাই স্বাভাবিক, আপনাদের জন্য আমি আছি নিবেদিত প্রাণ। আশা করছি আপনারা এই জায়গাটুকু বুঝতে পেরেছেন। এখানে কি লিখেছি যে নিচে সংযোগমূলক ধাতুর কিছু উদাহরণ দেওয়া আছে, যে ভয়কর, লজ্জাকর, গুণকর, ভালোকর, এরকম দেওয়া আছে। এগুলো বই থেকে দেখে নেবেন, বোঝানোর কিছু নেই। আমরা পরে চলে যাব ধাতুর গণ। আমরা আজকে ক্লাসটা ছোট, 1 ঘন্টাতে হয়ে যাবে। ধাতুর গণ 1 ঘন্টাতে হবে না, একটু সময় লাগবে, কারণ আরও কিছু কাজ আছে। ধাতুর গণ দেখেন কি লিখেছি, সুনীতি কুমার ও গোপাল হালদার মধ্য বাংলা ব্যাকরণ ও রচনা গ্রন্থে বলেন, বাংলা ভাষা সিদ্ধ, সাধিত প্রভৃতি সকল প্রকারের ধাতু সংখ্যা 1500 বা উহার কিছু বেশি হইবে। এই 1500 ধাতুর মধ্যে অনেকগুলো আবার আজকালকার বাংলায় লোপ পাইয়াছে বা পাইতেছে। অর্থাৎ সুনীতি কুমার এবং গোপাল হালদার বলছেন যে এই যে ধাতু, সিদ্ধ ধাতু অর্থাৎ মৌলিক ধাতু এবং সাধিত ধাতু সব মিলে 1500 ধাতু হতে পারে, এবং তার মধ্যে অনেকগুলো লোপ পেয়েছে এবং ওগুলো পাচ্ছে। এখন প্রবলেম হলো যে এত ধাতু আমরা কিভাবে মনে রাখব? তখন ব্যাকরণবিদরা যেটা করেছেন, এই সবগুলো ধাতুকে নিয়ে এই ধাতুগুলো বানান কিভাবে হচ্ছে, বানানের ধরন, অর্থাৎ ধাতুটা কি উ দিয়ে শুরু হয়েছে না ধাতুটার মধ্যে কয়টা অক্ষর রয়েছে, সে অনুযায়ী ধাতুকে 20টা গণে ভাগ করেছে, অর্থাৎ 20টা শ্রেণীতে ভাগ করেছে। তাহলে ধাতুর গণ কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত ধাতুরূপে শ্রেণীবিভাগ অবকাশ নেই। 2-1 জায়গায় চলিত বাংলা ভাষায় মূল কথা হচ্ছে ধাতুর গণ হচ্ছে শ্রেণী। ধাতুর গণ বলতে বোঝায় ধাতুগুলো বানানের ধরন। বানানের ধরন বুঝতে পেরেছেন? এত 1500 ধাতু আমরা কিভাবে মনে রাখবো? যে কারণে এই ধাতুটা কিভাবে গঠিত হচ্ছে, তার আগে কি রস্বকার আছে না দীর্ঘকার আছে, রস্বইকার আছে না দীর্ঘকার আছে, এটার মধ্যে কি বর্ণ 2টা না 3টা, অক্ষর কয়টা, 1টা না 2টা, এইভাবে 20টা শ্রেণীতে 20টা কমন একটা ক্যারেক্টারিস্টিকে ফেলানো হয়েছে, সেইগুলোকে আমরা বলছি ধাতুর গণ। তাহলে এরকম শ্রেণী করা হয়েছে কয়টা? 20টা। তাহলে ধাতুর গণ কয়টি? 20টি। পরীক্ষা যদি এভাবে আসে, ধাতুর গণ বলতে আসলে ধাতুগুলোর কি বোঝায়? ধাতুগুলোর বানানের ধরন, ধাতুগুলোর অর্থ, ধাতুগুলোর উচ্চারণ, ধাতুগুলোর অক্ষর নির্ণয়, এরকম নানান যদি অপশন আসে, তাহলে কিন্তু আপনারা দিবেন যে ধাতুর গণ বলতে আসলে ধাতুগুলো বানানের ধরন বোঝায়। এইটা পরীক্ষায় আসতে পারে। এখন ধাতুর গণ ঠিক করতে মাথায় কি রাখতে হবে? ধাতুটি কয়টি অক্ষরে, ধাতুগুলো প্রথমে বর্ণ কি আছে লক্ষ্য করি। দেখেন এই যে হওয়া শব্দের ধাতু হ, একাক্ষর ধাতু, এবং প্রথম বর্ণ হচ্ছে হ এর সঙ্গে অ আছে, সুতরাং হ আদিগণের মধ্যে ল ধাতু অর্থাৎ ল পড়বে। তাহলে হওয়ার সাথে ল, তাহলে ল এবং হ একই আদিগণে পড়বে। আরও উদাহরণ দিলে বুঝবেন। এখন বাংলা ভাষায় যে 20টি ধাতুর গণ আছে, সেই 20টি ধাতুর গণ আমি এখানে দিয়েছি। যেমন হ দে হ ল, দেখেন এই যে হ ল, তারপরে কি ক্ষীয়, সবগুলো হচ্ছে দেখেন অ আছে শেষে এবং এক অক্ষর। তারপর হচ্ছে খা, এই যে খা, ধা, পা, যা, সবগুলো শেষে কি আছে? আ। দেখেন বানানের ধরন সব হচ্ছে এক, শেষে কি আছে? আ। তারপর হচ্ছে দি, এখানে আছে রস্বই, নি, এটাও রস্বই, দেখেন একই রকম। সু, তাহলে রস্বকার দিয়ে শুরু হয়েছে, এখানে কি রস্বকার দিয়ে হয়েছে, তাহলে সু ধু, এটা কি রস্বকার দিয়ে, চু এটা রস্বকার দিয়ে, নু এটা রস্বকার দিয়ে, ছু এটা রস্বকার দিয়ে। তারপর হচ্ছে কর, তাহলে প্রথমে কর, তাহলে কর কম, তাহলে কর কতে কি আছে? কতে আছে অ, পরে কি আছে? র, মানে র না, মানে হচ্ছে একটি ব্যঞ্জন আছে। তাহলে যে কর, কম, গড়, চল,
এরকমভাবে দেখেন সবগুলো একইভাবে গঠিত হয়েছে। তারপর হচ্ছে কহ, তাহলে প্রথমে হচ্ছে ক, এর সাথে অ আছে, তারপরে কি আছে হ। দেখেন কহ, সহ, বহ, এরকমভাবে আমি হ সহ উচ্চারণ করছি যাতে আপনারা বুঝতে পারেন। কহ, বহ, সহ, বহ। নর্মালি উচ্চারণটা হচ্ছে ক, স, ব। দেখেন গাহ, আমি হ সহ উচ্চারণ করছি বোঝার জন্য। গাহ, তাহলে প্রথমে আছে এখানে কি আ, তারপরে পরে আছে হ, তাহলে যে চা আ, এই যে দেখেন বায়ের আ, তারপরে নায়ের আ, হ। বুঝতে পেরেছেন? তাহলে এই যে বানানের ধরন অনুযায়ী এভাবে ভাগ করেছে। এবং কোনটার মধ্যে কয়টা আছে, কোনটার মধ্যে কয়টা আছে দেখেন। হ ধাতুর মধ্যে আছে 3টা, খা দিয়ে আছে 4টা, দি দিয়ে আছে 2টা, তারপরে সু দিয়ে আছে 8টা, কর দিয়ে আছে কয়টা, করের রূপে অনুযায়ী 100টার মতো, কহ আছে অনির্দিষ্ট, গা অনির্দিষ্ট, কাঠ দিয়ে আছে প্রায় 128টা, লিগ দিয়ে আছে 28টা, উঠ দিয়ে আছে কয়টা 80টা, তারপর লাফা দিয়ে আছে কয়টা 200টা, নাহা দিয়ে কয়টা আছে 40টা, ধোয়া দিয়ে কয়টা আছে, এরকমভাবে 20টা দেওয়া আছে। ধাতুর গণ যে 20টা, সেই 20টা ধাতু গণে একটা ছড়া দিয়ে মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। সেই ছড়াটা আমি তৈরি করেছি, এইটা একান্তবারে কোনো বইয়ে টইয়ে পাবেন না, নিজস্ব। হয়তো আজকের পরে যদি পান তাহলে হয়তো এখান থেকে দেখে লিখেছে কেউ। সে ধাতুর গণ হচ্ছে 20টা, আমরা লিখেছি ঘোরা ফিরা দৌড়া, ধোয়া খা বিগ্রা, উঠ গা চটকা, কাটলিক উটকা, ক ছুবলা লাফা, কর হসু দি নাহা। কর হসু দি নাহা, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। এটা মিলানোর চেষ্টা করছি, দৌড়ার সাথে বিগ্রা, চটকার সাথে উটকা, লাফার সাথে নাহা। তাহলে এইভাবে আপনারা মনে রাখুন, এভাবে মুখস্থ করুন যে ঘোরাফেরা দৌড়া, ধোয়া খা বিগ্রা, উঠ গা চটকা, কাটলিক উটকা, কহ চুবলা লাফা, কর হসু দি নাহা। এখানে হ একটা আর শুয়ার একটা, এখানে 2টা আছে। কর হসু দি নাহা, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। আবার আমার সাথে একটু দেখতে পারেন, ঘোরাফেরা দৌড়া, ধোয়া খা বিগ্রা, উটকাট চটকা, কাটলিক উটকা, কহ চুবলা লাফা, কর হসু দি নাহা। এইভাবে মনে রাখা যেতে পারে। এখন একটা প্রশ্ন আমি করেছি আপনাদের, দেখেন তো, ক্রিয়াপদের মূল অংশ কী বলা হয়? ক্রিয়াপদের মূল অংশ কী বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। ক্রিয়াপদের মূল অংশ কী বলা হয়? এই প্রশ্নটা একটা প্রশ্ন এখানে লিখেছি, ক্রিয়াপদের মূল অংশ। আচ্ছা, ধ্রুবতারা বলেছেন স্যার আপনার পড়া এত ভালো লাগে, আপনার কি কোনো বই আছে? আমাদের বই খুব দ্রুত চলে আসবে, আমরা চেষ্টা করছি খুব যত দ্রুত আনা যায়। ধাতু, এই যে হ্যাঁ উত্তর করছেন যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। এটা কিন্তু বিগত সালের প্রশ্ন আসা প্রশ্ন, হ্যাঁ 43তম বিসিএসে মেবি আসছিল। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। পরের প্রশ্ন করি, কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? এটাও বিগত সালের প্রশ্ন। ঠগি, পানাস, সালামি, এটা কি হবে? পাঠক। আচ্ছা, আমরা পরে যাই, এটা সহজ। ধাতুর সঙ্গে, এই কথাটা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ সৃষ্টি করে তাকে কি বলে? এই 3 নম্বর প্রশ্নটা সবাই দেখি কয়জন বুঝছি। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ সৃষ্টি করে তাকে কি বলে? নাম ধাতু, ক্রিয়া বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ। পাঠক অনন্ত জলিল। আচ্ছা, তাপস বলেছেন স্যার ধাতুর সাথে কোন প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য আর কোন প্রত্যয় যুক্ত হলে বিশেষণ হয় তা বুঝবো কেমন করে? আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়ের ওপর, একদম আশা করি সেটা যদি ভালো করে করেন আপনার একদম কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ সৃষ্টি করে তাকে কি বলে? এটা কিন্তু বিগত সালে আসা প্রশ্ন চাকরির পরীক্ষায়। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ সৃষ্টি করে তাকে কি বলে?
ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে, কি বলেছি, ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে। তাহলে ধাতু আমি একটা নিলাম, ধরেন ধাতু নিলাম কি, ধরেন ধাতু আমি একটা নিলাম, প্রত্যেকবার কর দিয়ে দিচ্ছি, এবার অন্য কিছু দিই, চল দিয়ে দিলাম। তাহলে একটা ধাতু নিলাম চল, বলছি ধাতুর পরে ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হলে, তাহলে ধাতুর সঙ্গে আমি একটা বিভক্তিযুক্ত দিই। বিভক্তিগুলো কি কি আমরা জানি, বিভক্তিগুলো আমরা লিখি, ধরেন কে, রে, তারপরে ধরেন এ, অ, তে, এগুলা। আচ্ছা, এখন আমি একটা বিভক্তি দিই, ধরুন এটার সাথে দিলাম, চলের সাথে এ দিলাম, তাহলে কী হয়ে গেলে চলে। তাহলে চলে একটা কি, চলে একটা ক্রিয়া। তাহলে এই ক্রিয়াকে যদি আমরা ভাঙি, তাহলে চল প্লাস এ এরকম হতে পারে। তাহলে ধাতুর সঙ্গে যখন বিভক্তিযুক্ত হয়, ধাতুর সঙ্গে যখন বিভক্তিযুক্ত হয় তখন সেটাকে বলছি ক্রিয়া। এই যে এই জায়গায় কিন্তু বোঝার মতো ব্যাপার আছে। কি বলছি, প্রথমে আমি এটা বুঝাইছিলাম, যারা পরে জয়েন করেছেন তারা কিন্তু এটা বুঝতে পারছেন না। ধরেন আমি বলেছি চল যোগ এ সমান কি হয়েছে, চলে, এটা কি ক্রিয়া। আর আমি যদি বলি চল যোগ আ, তাহলে কি হয়ে গেল চলা। এখন চলা কিন্তু ক্রিয়াপদ না, এই চলা হচ্ছে, এই চলাকে আমরা বলবো কৃদন্ত পদ, এই চলাকে বলবো আমরা কৃদন্ত পদ, এই চলাকে আমরা বলবো সাধিত ধাতু, এই চলাকে আমরা বলবো ক্রিয়া বিশেষ্য। এখন আপনাদের মনে হতে পারে যে কেন চলা, বলা, চলা, করা, দেখা, এগুলো তো ক্রিয়া। এই যে বলা এটা একটা কাজ বোঝাচ্ছে, চলা এটা তো কাজ বোঝাচ্ছে, করা এটা কাজ বোঝাচ্ছে, দেখা এটা তো কাজ বোঝাচ্ছে। না, এটা কাজ না। কারণ এটা যদি ক্রিয়া হতো তাহলে বলা দিয়ে আমি বলা, আমি লিখলাম আমি বলা, বাক্য হয়েছে। ক্রিয়া থাকলে বাক্য হবে। তাহলে আমি বলা বললে কিন্তু বাক্য হচ্ছে না, আমি চলা বললে বাক্য হচ্ছে না, আমি দেখা বললে বাক্য হচ্ছে না। কিন্তু আমি যদি বলি আমি বলি, সে বলে, তিনি বলেন, তিনি করেন, তাহলে এই যে যখন বলেন, চলেন, করেন, বলেন, বলবো, এগুলো হচ্ছে ক্রিয়া। কিন্তু যখনই বলছি বলা, তখন সেটা কিন্তু আর কি হচ্ছে না, ক্রিয়া হচ্ছে না। তখন সেটাকে আমরা বলছি কৃদন্ত পদ বা সাধিত ধাতু, বা সেটাকে আমরা বলছি ক্রিয়া বিশেষ্য। তাহলে আমরা দেখতে পেলাম যে ধাতুর পরে যদি কোনো কিছু যুক্ত হয়ে ক্রিয়া হয়ে যায়, এই যে চলে হচ্ছে ক্রিয়া, ধাতুর পরে কোনো কিছু যুক্ত হয়ে এটার নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। কি নাম, ক্রিয়া বিভক্তি। এবং ধাতুর পরে কোনো কিছু যুক্ত হয়ে যদি মানে বিশেষ্য পদ হয় কৃদন্ত পদ, তখন সেটাকে কিন্তু এটার নাম হচ্ছে প্রত্যয়। কিন্তু তখন এই আটাকে আমরা প্রত্যয় বলি। আমরা প্রত্যয়ের ক্লাসে আরও খুব ভালোভাবে বুঝবো এটা। হ্যাঁ, এইটুকু কিন্তু না বোঝার মতো। ক্রিয়া বিশেষে অনেকে দিয়েছেন, বয়স নাকি আসছে না, দেখো তো। হ্যালো, যাচ্ছে? বয়সকে শুনতে পাচ্ছেন এখন? ধাতুর গণ 20টি পড়তে গিয়ে যে জিন চলে আসে, জিন কেন আসবে? কি মন্ত্রের মতো হয়েছে যে ঘোরা বিরা দৌড়া ধোয়াগা গিবরা উটকা টটকা কাটলিক উটকা ক চুবলা লাফা কর হুসুদি নাহা। এটা কি মানে কেন বলেছেন জানি না। শহীদুল ইসলাম, আপনি কেন বলেছেন যে এটা যদি চলে আসে? তাহলে এই প্রশ্নটা কি বুঝতে পেরেছেন যে ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে সেটা কি হয়? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে সেটা হয়ে যাবে ক্রিয়া। আর ধাতুর সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয়, এই প্রশ্নটা ধরুন আমি এভাবে ঘুরাই দিলাম, লিখলাম ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে তাকে কি বলে? ধাতুর সঙ্গে প্রত্যয় তাকে কি বলে? এটার অপশন, এটা কি বলে? ধাতুর সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা কৃদন্ত পদ। এখন কৃদন্ত পদ বিশেষ্য হতে পারে, আবার কি হতে পারে, বিশেষণ হতে পারে। দেখেন আমি যখন বললাম ডুব যুগ আ,
তখন সেটা হয়ে গেল ডুবা। এই ডুবাটা হচ্ছে বিশেষ্য, কিন্তু আমি যখন এই ডুবন্তটা আবার বিশেষণ, তো এটা হচ্ছে ডুবন্ত হচ্ছে অ্যাডজেটিভ আর এটা হচ্ছে নাউন। ঠিক আছে, ডুবাটা হচ্ছে বিশেষ্য আর ডুবন্তটা হচ্ছে বিশেষণ। তাহলে ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেটা কৃদন্ত পদ এবং সেটা বিশেষ্য হতে পারে এবং বিশেষণ হতে পারে। আর যদি বিশেষ হয় তাহলে আমরা ক্রিয়া বিশেষ্য বলতে পারি, আর যদি বিশেষণ তাহলে আমরা ক্রিয়া বিশেষণ বলতে পারি। আচ্ছা, এবার এই প্রশ্নটা করুন যে উঁচা এর আদিগণ কোনটি? উঁচা এর আদিগণ কোনটি? উঁচা এর আদিগণ কি গোছা, ঘোড়া, শিখা, খোঁজা? এই 4 নম্বর প্রশ্নটা দেখি কে পারেন। যিনি পারবেন তাকে আমি চকলেট দেব। 4 নম্বর প্রশ্নটা, উঁচা এর আদিগণ কোনটি, মানে এর সমগণ কোনটি আর কি। উঁচা, অনন্ত জলিল। অনন্ত জলিল তো বিরাট অসম্ভব সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। অনন্ত জলিল আপনি কিন্তু খুব ভালো দিয়েছেন। হ্যাঁ, তাহলে উঁচা এর আদিগণ কোনটি? ঘোড়া। কেন বলেন তো? এই তো আপনারা খুবই ব্রিলিয়ান্ট, কারণ উঁচা আমার কী দিয়ে শুরু হয়েছে? উ আছে আর শেষে কি আছে? আ আছে। তাহলে আমি এখানে খুঁজবো কোনটা উ দিয়ে শুরু হয়েছে। তাহলে ঘোড়ার মধ্যে উ আছে এবং শেষে কি আছে? আ আছে। কিন্তু এটার মধ্যে কিন্তু উ না, এটার মধ্যে আছে ও। এটার মধ্যে কি আছে? ই। এটার মধ্যে কি আছে? ও। একেবারে সহজ, এবার কিন্তু আসবে। তাহলে উঁচা এর আদিগণ হচ্ছে ঘোড়া। এটা বানায় আসতে পারে এভাবে প্রশ্ন। আর দু একটা দিয়ে দিতে পারেন কিনা? কোনটি ছোবলা এর আদিগণ? ছোবলা এর আদিগণ কোনটা? ছোবলা এর আদিগণের অন্তর্ভুক্ত কোনটা? 5 নাম্বারটা করেন। ছোবলা, ছোবলা। এই যে খোঁজা, ডাক্তার, সাম্মি, ডাক্তার। আচ্ছা, ডাক্তার সাম্মির জন্য এটা আমি আবার রিপিট করছি। ডাক্তার সাম্মি দেখেন, আমি বলেছি এটার গণটা বলেছি উঁচা, তার মানে এটা শুরু হয়েছে কি? রস্য ও প্লাস শেষে কি আছে? আ। তাহলে আমার নিচের এইখানে এমন একটা নিতে হবে যেটার মধ্যে রস্য আছে এবং আ আছে। তাহলে দেখেন এই শিখার মধ্যে কি আছে? রস্যই প্লাস আ, তাহলে কিন্তু মিলল না। গোছার মধ্যে কি আছে? ও প্লাস আ, এটাও মিলল না। খোঁজার মধ্যে কি আছে? ও প্লাস আ, তাহলে এটাও মিলল না। এখানের মধ্যে কি আছে? রস্য প্লাস আ। তাহলে আমার উপরেরটা কি ছিল? রস্য প্লাস আ ছিল। তাহলে রস্য প্লাস আ কোনটার সাথে মিলছে? এই যে এটার সাথে মিলছে, ঘোড়ার সাথে মিলে গেছে। এইভাবে আপনি স্বরধ্বনিগুলো বের করবেন, স্বরধ্বনিগুলো বের করলে মিলে যাবে। আশা করছি ডাক্তার সাম্মি বুঝতে পেরেছেন। এবার বলেন, আগে যেটা দিয়েছিলাম এটা যে ছোবলা এর আদিগণ কোনটা? ছোবলা এর আদিগণ কোনটা? আমি ছোবলা শব্দটা এখানে লিখি। ছোবলাটা লিখি। অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। ছোবলাতে প্রথমে কি আছে? প্রথমে আছে ও, আর শেষে কি আছে? শেষে আছে আ। ওকে, বাকি সবগুলো ভাঙি। ধরেন গাহা ভাঙি। গাহার মধ্যে কি আছে? প্রথমে আছে আ, শেষেও আছে আ। তারপর ধরুন কুচকা ভাঙি। কুচকা, যারা কম বুঝতে পারছেন একটু, তাহলে কুচকাতে প্রথমে আছে উ, তারপরে আছে আ। তারপরে ভাঙি কাটা। কাটাতে কি আছে? আ, শেষে কি আছে? আ। এবার ভাঙি কোচকা। কি ভাঙলাম? কোচকা ভাঙি। তাহলে প্রথমে কি আছে? ও, শেষে কি আছে? আ। এই তো দেখেন, আমি চাইছিলাম কি? ছোবলার সাথে ছোবলার সাথে কোনটা মিলে? তাহলে দেখেন ছোবলাতে ছিল কি? ও এবং আ। দেখি তো এখানে ও অ, এখানে হচ্ছে আ আ, তাহলে এটা মিলে নাই। ও আ, এটাও মিলে নাই। আ আ মিলে নাই, তাহলে ও এবং আ, তাহলে এই যে কোচকাটা মিলে গেছে। সহজ না? মজা না? এ মজা না ভালো? মজা নাকি? আচ্ছা, কোচকার অর্থ চেয়েছেন। কোচকার অর্থ আসলে
কুচকার অর্থ আমিও জানি না, কারণ এগুলো হচ্ছে বিদেশি ইয়াতে আসছে তো। আর অনেক 1500 ধাতু বলা হয়েছে, যে 1500 ধাতু, এই 1500 ধাতু কয়টার অর্থ আমরা জানি, এবং সংস্কৃত থেকে এগুলো আসছে, যেগুলোর অর্থ আমি ডিকশনারিতে খুঁজে পাই নাই। নর্মালি হচ্ছে এমন যদি আমার সামনে যদি কোনো কিছু দাঁড়ায়, মানে কোনো একটা শব্দ, কোনো কিছু একটা পাই যেটার অর্থ আমি জানি না, আমি সেটা তন্ন করে খোঁজার চেষ্টা করি, কিন্তু সেটা বিবর্তনমূলক অভিধান বা নানান কারণে বা ওল্ড কোনো কিছু থাকলে হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। আচ্ছা, রোগ সালেক্সে মজা। আচ্ছা, এটা মজা লাগছে না? দেখি তো আমরা আরেকটা লাস্ট ওয়ান। ফিরা এর আদিগণের অন্তর্ভুক্ত কোনটার আদিগণের অন্তর্ভুক্ত? ফিরা, এটা করেন তো দেখি। ফিরা, আমি ফিরা শব্দটা এখানে লিখলাম। ফিরাটা এবার আমি ভেঙে আর দেখাবো না। ফিরা, প্লিজ দ্রুত লেখেন। ফিরা, মেসেজ আসতেছে না কেন? মেসেজ এটা রিলোড দিয়ে দাও নাকি? না, ফিরার মশরানো। ফিরাটা বলেন, ফিরা শব্দটা লিখতে হবে। ফিরা লেখেন, দ্রুত লেখেন। ফিরা। এই যে ডাক্তার স্বামীর, কনগ্রেচুলেশন, ডাক্তার স্বামী এবার পেরেছে। ডাক্তার স্বামী বুঝে গেছেন। ডাক্তার স্বামী চিরা চেরা সবাই, এই যে সবাই সবাই চিরা 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 চিরা। তাহলে আমার ফিরাতে ছিল কি? রস্বই প্লাস শেষে কি ছিল? আ। তাহলে রস্বই প্লাস আ কোনটার মধ্যে আছে? লুকার মধ্যে কি আছে? লুকার মধ্যে আছে রস্ব প্লাস আ। চাহর মধ্যে কি আছে? আ প্লাস কিছুই না, ওটার মধ্যে কিছু নাই, জিরো। ডাকার মধ্যে কি আছে? আ প্লাস আ। ফিরার মধ্যে কি আছে? রস্বই প্লাস আ। রা কেন লিখছি? আ। তাহলে ই প্লাস আ, এই যে দেখেন, তাহলে ফিরার মধ্যে এটা মিলে গেছে, তাহলে হবে চিরা। ফিরা হবে চিরা। লাস্ট ওয়ান হচ্ছে অসম্পূর্ণ ধাতু। আমাদের ক্লাস আর 2 মিনিট বাকি, 2 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন, বাংলা ভাষায় কয়েকটি ধাতু সকল কালের রূপ পাওয়া যায় না, সেই সব ধাতুকে অসম্পূর্ণ ধাতু বা পঙ্গু ধাতু বলা হয়। কী ধাতু বলা হয়? অসম্পূর্ণ ধাতু বা পঙ্গু ধাতু। অসম্পূর্ণ ধাতু কয়টি? 5টি। অসম্পূর্ণ ধাতু হচ্ছে 5টি। এটা হচ্ছে আ, আছো, নহ, বট, থাক। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরেন সম্পূর্ণ ধাতু, ধরো আমি করি, ধরেন এখানে নিলাম একটা কর ধাতু নিলাম। কি ধাতু নিলাম? কর। এখানে নিলাম ধরেন আছো ধাতু নিলাম। এখন করটা হচ্ছে একটা সম্পূর্ণ ধাতু। আমি করি, আমি করছিলাম। বর্তমানকালে হচ্ছে আমি করি, অতীতকালে হচ্ছে আমি করছিলাম বা করেছিলাম, যেটাই হোক আমি করেছিলাম। তারপরে যে ভবিষ্যৎকালে হচ্ছে আমি করব। তাহলে আমি করি, আমি করেছিলাম, আমি করব। তাহলে 3 কালের রূপ আমি পেয়েছি। ঠিক আছে? আর এখানে আছো দিয়ে যে বলি কেমন আছো, বর্তমানকাল উদাহরণ হয়েছে। অতীতকালে কেমন আছিলা, যদিও আছিলা আমরা বলি না, ধরলাম আছিলা, কেমন আছিলা। কিন্তু ভবিষ্যৎকালে হচ্ছে কেমন আছিবা হলো। ভবিষ্যৎকালের এখানে কি দেয়া যায় না, অর্থাৎ ভবিষ্যৎকালের রূপ পাওয়া যাচ্ছে না। তাহলে এইরকম 4-5টা ধাতু আছে যেগুলোর 3 কালের রূপ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে হচ্ছে আ, আছো, নহ, বট এবং থাক। আ, আছো, নহ, বট এবং থাক। এর মধ্যে হচ্ছে অনেকগুলো ধাতু আমরা কিন্তু ব্যবহারও করি না ওইভাবে, যেমন নহ, বট এগুলো আমরা ওইভাবে ব্যবহার করি। থাকটাকে আমরা ব্যবহার করি, আছোটাকে ব্যবহার করি, বাকিগুলো ওইভাবে ইউজড না। এগুলো যেহেতু সংস্কৃত থেকে আসছে তো ওই অনুযায়ী। তাহলে আমরা এখানে কি লিখেছি? যে ধাতুগুলোর 3টা কালেরই রূপ পাওয়া যায় না, সেই ধাতুকে বলা হচ্ছে অসম্পূর্ণ ধাতু বা পঙ্গু ধাতু। আমরা এই যে সম্পূর্ণ ধাতু এবং অসম্পূর্ণ ধাতুর পার্থক্য দেখিয়ে দিয়েছি। দেখেন, বর্তমানকালে 3টাই পেয়েছিলাম। অতীতকাল পেয়েছি, বর্তমানকাল পেয়েছি, ভবিষ্যৎকাল পেয়েছি। বর্তমানকাল পেয়েছি, অতীতকাল পেয়েছিলাম, কিন্তু ভবিষ্যৎকাল আর পাইনি। অর্থাৎ 3টা কালের রূপ না পেলেই সেটাকে অসম্পূর্ণ ধাতু হিসেবে দিয়েছি। এখানে আমি ব্যাখ্যা লিখে দিয়েছি। এই হলো মোটামুটি আমাদের ধাতু সংক্রান্ত প্রবলেম, বা যা ছিল সমস্ত কিছু। এবার আমরা আপনাদের গত পরীক্ষায় কিছু প্রবলেম ছিল, সেগুলো একটু সলভ করছি। আপনারা কি পরীক্ষা দিয়েছিলেন? সন্ধির পরীক্ষা কারা কারা দিয়েছিলেন? সন্ধির পরীক্ষা কারা কারা দিয়েছিলেন? সন্ধির পরীক্ষা কারা কারা দিয়েছিলেন তারা একটু বলেন তো।
সন্ধির পরীক্ষায় আপনাদের 6 নম্বর প্রশ্নের সমস্যা, তাই তো? 6 নম্বর প্রশ্নটা দেখেন, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা করেছিলাম নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নিপাতনে সিদ্ধ এটা কিন্তু আমি সন্ধির ক্লাস যেদিন নিয়েছিলাম সেই দিন কিন্তু আমি বুঝাই দিয়েছিলাম। অন্য প্লাস অন্য, তারপরে দেখেন সিমন প্লাস অন্ত। আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো একটু ঠিক করে দিচ্ছি। অন্য প্লাস অন্য, সিমন প্লাস অন্ত। আচ্ছা, এখন দেখুন অন্যর সাথে কি আছে? অ আছে, আর এখানে কি আছে? অ আছে। এখন অ প্লাস অ সমান কি? আ। এটা আমরা স্বরসন্ধি নিয়মে পড়েছি। অ প্লাস অ সমান আ। আপনাদের এটা করি, দেখে আপনারা প্রশ্ন করছেন কিনা, উত্তর করছেন কিনা। ধ্রুবতার লিখেছে, স্যার আপনি ভালো পড়ান কিন্তু প্রশ্ন অনেক কঠিন করেন। আমার উদ্দেশ্য কিন্তু যে আপনি কতটা বুঝতে পেরেছেন সেইটা মানে যাচাই করা আর কি। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু 20-20 পাচ্ছে, 19 পাচ্ছে, 20 পাচ্ছে, অনেকেই পাচ্ছে। তার মানে তারা খুব সিরিয়াসলি নিয়েছে এবং ভালো করে পড়েছে। এবং ধ্রুবতারা আপনার নামের সাথে আমার নামের মিল আছে, কিন্তু মানে আমি তো কঠিন প্রশ্ন করি, তাহলে আপনার কঠিন প্রশ্ন পারা উচিত। আচ্ছা, ফাহিম বলেছেন পরীক্ষা দিয়েছি কিন্তু ক্লাস করা হয়নি। ক্লাস না করলে কিন্তু আপনার প্রশ্নটা অনেক বেশি কঠিন মনে হবে, ঠিক আছে? এখন আপনারা কি দেখেন অ প্লাস অ সমান আ। তাহলে আমি লিখেছি অ নিলাম, অ এবং এই অ এবং অ নিলাম, তাহলে কি হয়ে গেল? অন্না। বাকি কি আছে? এই যে অন্যান্য। তার মানে এটা কি হয়েছে? নিয়ম অনুযায়ী সন্ধিত হয়েছে। এটা 9-10-এর ব্যাকরণ বইয়ে একটু ভুল ছিল, একটা একার শুধু ওঠে নাই। কিন্তু অন্য যোগ অন্য থেকে যদি আমি এভাবে লিখি অন্যান্য, কি বলেছি? যদি আমি অন্যান্য বলি সেই ক্ষেত্রে হবে নিপাতনে সিদ্ধ। আপনি একটু লক্ষ্য করুন, অন্যান্য বলে হচ্ছে নিয়ম অনুযায়ী, কিন্তু যদি অন্যান্য বলি, দেখেন অন্যান্যতে কি চলে আসছে? ওকার চলে আসছে। তাহলে অ প্লাস অ সমান তো আ, কিন্তু এখানে কি আছে? এই যে এখানে কি আছে? ও। যেহেতু এখানে ও হয়েছে এই জন্য এটাকে আমরা নিপাতন সিদ্ধ বলছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন সীমন্ত। আমি প্রশ্ন করেছিলাম সীমন যুগ অন্ত সমান হচ্ছে সীমান্ত। এটাকে আমি এখানে লিখছি। এইখানে কি আছে? অ। আর এখানে কি আছে? অ। তাহলে এই দুইটারই তো মিলন ঘটবে। তাহলে সীমন যুগ অন্তর থেকে আমি দিয়েছিলাম কি? সীমান্ত। কি দিয়েছিলাম? সীমান্ত। তাহলে এখানে কি হয়েছে? আ হয়েছে। তাহলে অ প্লাস এই যে এখানে যে অ আছে এবং এখানে যে অ আছে, অ মিলে কি হয়েছে? এই যে আ হয়েছে, কিন্তু এখানে আ হয়ে গেছে। তাহলে তো এটা তো নিয়ম অনুযায়ী হয়েছে, কিন্তু বইয়ের মধ্যে প্রচলিত বইয়ের মধ্যে ভুল থাকে, এই কারণে আপনারা ওই ভুলটাকে নিয়েই রেফারেন্স হিসেবে দেখান। তাহলে সীমান্ত যখন বলবো, আমি ব্যাখ্যাতে দিয়ে দিয়েছিলাম, সীমান্ত যখন বলবো তখন কিন্তু নিয়ম অনুযায়ী সন্ধি। কিন্তু এটা যদি হয় সীমন্ত, দেখেন এই যে সীমন, এখানে মর সাথে এখানে অ ছিল, সাথে এখানে অ ছিল, তাহলে অ প্লাস অ সমান আ হওয়ার কথা। কি হওয়ার কথা? আ হওয়ার কথা। কিন্তু এখানে দেখেন সীমন্ত, এখানে কি রয়ে গেছে? অ রয়ে গেছে। তাহলে অ প্লাস অ সমান আ হওয়ার কথা থাকলেও এইখানে আ হয়েছে, এই জন্য সীমান্ত বলছি এবং এটাকে নিয়ম অনুযায়ী বলছি। কিন্তু যখন বলছে সীমন্ত বলছে মাথার সিথি। যখন সীমন্ত বলছি তখন কিন্তু সীমন্ত এখানে অ রয়ে গেছে, তাহলে তো মিলল না। অযোগ অ সমান অ তো না, অযোগ অ সমান আ। তাহলে যখন আমি সীমান্ত বলবো তখন হচ্ছে নিয়ম অনুযায়ী, যখন আমি বলবো সীমন্ত তখন সেটা কি হয়ে যাবে? নিপাতনে সিদ্ধ। উষ্ঠের ব্যাপারটা দেখেন, রক্ত এখানে আছে অ, আর প্রথমে কি আছে? ও। তাহলে অ প্লাস ও সমান কি হয়? অ প্লাস ও সমান হচ্ছে ও। অ প্লাস ও সমান হচ্ছে ও, এটা হচ্ছে নিয়ম।
তাই না? তাহলে আমরা কি লিখেছি, এইখানে আমরা কি লিখছিলাম, রক্ত প্লাস ওষ্ঠ, নিচে নিচে লিখছি রক্ত প্লাস ওষ্ঠ, রক্ত প্লাস ওষ্ঠ সমান আমরা কি লিখেছি, রক্তষ্ঠ। কয়তো রক্তষ্ঠ। তাহলে দেখেন এইখানে আছে কি অ, এইখানে কি আছে ও, অ এবং ও মিলে দুটো কি হয় ঔহ, এই পাশে কি আসছে ওই তো আছে রক্তষ্ঠ। তার মানে এটা নিয়ম অনুযায়ী হয়েছে। কিন্তু এটাকে যদি আমি এইভাবে লিখি রক্তষ্ঠ, তখন কিন্তু আর মিললো না। তাহলে তখন এটা এখানে কি চলে আসছে, এখানে চলে আসছে ও, কি চলে আসছে ও। তাহলে অ প্লাস ও সমান তো ও না, অ প্লাস ও সমান হচ্ছে ও, কিন্তু এখানে ও যদি না দেই তাহলে সেটাই হয়ে যাবে নিপাতনে সিদ্ধ। তাহলে রক্তষ্ঠ যখন বলবো তখন হচ্ছে নিপাতনে সিদ্ধ না নিয়ম অনুযায়ী, আর যখন বলবো রক্তষ্ঠ তখন নিপাতনে সিদ্ধ। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আপনারা এটা যদি ভালোভাবে খেয়াল না করুন তাহলে কিন্তু তাহলে অন্যান্য শব্দের অর্থ কী, অন্যান্য শব্দ হচ্ছে যে ভাইস ভার্সা আর কি। ধরেন একজনে হচ্ছে বিড়ি খায়, আরেকজনে মনে করেন চা খায়। তাহলে বিড়ি খাওয়ার লোক চা খাওয়ার কাছ থেকে চা খাওয়া শিখলো, চা খাওয়ার লোক বিড়ি খাওয়ার কাছ থেকে বিড়ি খাওয়া শিখলো, মানে দুজনের কাছে দুজনের লেনা দেনা যেটা হয়, ইংলিশে এটাকে ভাইস ভার্সা বলা হয়। হ্যাঁ, আচ্ছা, ডাক্তার শাম্মী বলেছেন যে স্যার আপনার ক্লাস করে বাংলা বিদে বাটনে পরপর 4টি এক্সামে পাশ করেছি, থ্যাংক ইউ। এটা আমার সফলতা, আপনার চাইতে মনে হয় আমার নিজের সফলতা বেশি। যখন আপনারা ভালো করেন, যখন আপনারা ক্যাডার হবেন, আমি জানি আপনার প্রশাসন ক্যাডার হবেন, আপনারা পুলিশ ক্যাডার হবেন, আপনারা অনেক নানান ধরনের ক্যাডার হবেন। হঠাৎ করে কোনো দিন হয়তো আমার সাথে আপনাদের দেখা হয়ে যাবে, তখন হয়তো আপনারা বলবেন, পরিচয় দিবেন যে আমি তো আপনার ক্লাস করেছিলাম। তখন হয়তো যখন আপনি পুলিশ হয়ে গেলে পরে আমি বলবো যে আমার তো মোবাইল হারিয়ে গেছে, আমার মোবাইলটা একটু উদ্ধার করে দেন। যখন আপনি এসপি হয়ে যাবেন, আপনি যখন প্রশাসন ক্যাডার হবেন, তখন বলবো যে আমি তো ওই ইতে যাচ্ছি, লালমনিরহাট যাচ্ছি, আমার একটু সার্কিট হাউসে থাকা দরকার, ওইখানে একটু সার্কিট হাউসে একটু রুম ঠিক করে দেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু প্রচুর সুবিধা নিব আপনাদের কাছ থেকে। ওকে, তাহলে এটার সমস্যা মনে সমাধান হয়েছে। তারপরে আর কি কোন প্রশ্নটা দেখি, আর কয়েকটা প্রশ্ন ছিল, এটা আমি ইতে লিখি নাই, এই যে কি বলো ওটাকে, আপনাদের ফেসবুকে লিখি নাই। কেন লিখি নাই, লিখলে আমি এটা লিখে বুঝাইতে পারবো না। আর পরে আর একটা যেটা, এটা খুব কষ্টের জায়গা, এটা এসব বইটা কেন হিতৈষী, আমরা হিতৈষী, হ্যাঁ, হিত যোগ এসি সমান হিতৈষী। এখন আপনারা কেউ কেউ বইয়ে দেখিয়েছেন যে হিত প্লাস ঐশী। আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলুন, যে হিতৈষী শব্দের অর্থ কী? হিতৈষী শব্দের অর্থ হলো, এই যে আমি ডিকশনারি নিয়ে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন আমি কিন্তু ডিকশনারি নিয়ে বসে আছি আপনাদের কথাগুলো জবাব দেওয়ার জন্য। হ্যাঁ, আমি যে রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। অবশ্যই অনেক বই, বাংলা একাডেমি প্রণীত যে ব্যাকরণ বইগুলো আছে সেগুলো আছে, এবং মৌলিক ব্যাকরণ যত বই আছে মোটামুটি সব আছে। তো এবং বাংলা একাডেমিটাকে কিন্তু আমরা রেফারেন্স হিসেবে দেখি, যে বই নিয়ে বসে আছি। এবার এটা আপনারা নিজেরা বলবেন, আমি কিছু বলবো না। হিতৈষী শব্দের মানে কি? মানে যে আপনার ভালো চায়, তাই তো হিতৈষী। হ্যাঁ, যে আপনার ভালো চায়। হিতৈষী শব্দের অর্থ কি? যে আপনার হিত কামনা করে। হিত মানে কি? ওটা চলে গেল, চলে গেছে নাকি? ওই যে লিঙ্ক। আচ্ছা, তাহলে এটা আমি কেটে দিছি। আচ্ছা, আমি আপনাদের লিঙ্কটা একটু বের করে নিচ্ছি, 1 মিনিট। মেসেঞ্জার, হ্যাঁ, মোবাইল একটা কিনতে হবে, যে আবার দিয়ে চাইতেছে। আচ্ছা, গুড, এটা ওপেন, হ্যাঁ, ক্রোম দিয়েছি। ওকে, এবার দেখেন ঐশী, ঐশী নামে কোনো শব্দ নেই, ঐশিক নামে শব্দ আছে। আপনাদের আমি কি দেখাই, দেখেন ঐশিক,
ঐশিক নামে শব্দ আছে, দেখেন ঐশিক। ঐশিক মানে হচ্ছে ঈশিকা, ঈশিকা মানে হচ্ছে তৃণ, মানে তৃণ। আর ঐশিক নামে কি শব্দ আছে এটা দেখা যাবে না মনে হয়। ঐশিক নামে শব্দ আছে, ঐশিক নামে শব্দ আছে যার অর্থ হলো তৃণ। আচ্ছা, আর এস আছে বা এসা আছে, এসা এসা মানে হচ্ছে বাসনা বা কামনা। এখন এসা শব্দের অর্থ যদি বাসনা বা কামনা হয়, তাহলে এসি মানে কি, যে বাসনা বা কামনা করে সে হচ্ছে এসি। তাহলে যে আপনার হিত বাসনা বা কামনা করে তার নাম হচ্ছে হিতৈষী। তাহলে এবার আপনারা বলুন যে এখানে কি আমার এসি হবে না ঐশী হবে? এখন বাজারের বিভিন্ন গাইড বই এটা সেটা দেখে গাইড বই না, অন্যান্য এবং অন্যান্য অর্থ দুটার এক না, অন্যান্য এবং অন্য দুটার অর্থ কিন্তু এক না। অন্যান্য হচ্ছে অন্যান্যরা, আর অনন্য মানে হচ্ছে পারস্পরিক। ধ্রুবতারা বলছে ওঠা এবং ওঠার পার্থক্য কি? এটা নিয়ে আমার একটা ক্লাস ছিল অনলাইনে, আমার পেজে, আমার একটা পেজ আছে স্বপ্ন সারথী নামে, আপনারা সেটা করতে পারেন চাইলে, আমি লিখে দিচ্ছি। স্বপ্ন সারথী, স্বপ্ন লিখে হাইপেন সারথী লিখে লিখলে একটা পেজ আসবে, ওখানে ছোট ছোট কিছু ভিডিও টিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই ওঠা এবং ওঠার এটা দেখতে পারেন। তারপর আমি একটু বলে দিচ্ছি। এবার আপনারা বলুন যে এই হিতযুগ এসি হবে নাকি হিতযুগ ঐশী হবে? আচ্ছা, এই যে আপনি বললেন যে MP3 বইয়ে নিপাতনে বলছে, ভাই MP3 বই যিনি লিখেছেন, নর্মালি আমাদের বাজারে যত প্রচলিত বই আছে এইগুলো কিন্তু আপনি দেখবেন কেউ কিন্তু বাংলায় পড়াশোনা করে ব্যাকরণবিদ হই বা এগুলো লেখে নাই। তারা কীভাবে লিখেছে, 3টা 4টা 5টা বই নিয়েছে, বই নিয়ে নিজের মতো করে নতুনভাবে উপস্থাপন করেছে, জাস্ট পেস্ট এবং কপি। তিনি কিন্তু এটা নিজে ওই বই থেকে যদি ওনাকে প্রশ্ন করা হয় যিনি বইটা লিখেছেন, উনি কিন্তু জীবনও পারবেন না, উনি নিজেই পাশ করতে পারবেন ওইখান থেকে প্রশ্ন যদি করি। তার মানে ওই জিনিসটা উনি বিভিন্ন বইয়ে ছিল বলেই উনি করেছেন, মানে একজনের থেকে আরেকজন কপি, আরেকজন থেকে আরেকজন কপি 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 করতে করতে ওই ভুলটাই সারা জীবন থেকে যায়। কিন্তু সেই ভুলটাকে খণ্ডানোর মানুষ খুব কম আছে, আপনি খুঁজলেই পাবেন, মানুষ খুব কম। আচ্ছা, আমি চেষ্টা করছি, এরকম আরও অনেকেই হয়তো চেষ্টা করছেন, আপনারা খুঁজলেই পাবেন। MP3-তে কী দেওয়া আছে বা অন্য কোন বইয়েতে কী দেওয়া আছে এগুলো ভুলে যান, এগুলো ভুলে যান। অন্যান্য দেখবেন নতুন ব্যাকরণ বইয়ে এবং বাংলা একাডেমিতে নেই, বাংলা একাডেমিতে কিন্তু নেই, আমরা কিন্তু বাংলা একাডেমি রেফারেন্স দিচ্ছি। ইভেন হায়াত মাহমুদের বইও কিন্তু পাবেন না, হায়াত মাহমুদের বইটা বাংলা একাডেমিকে ফলো করে, হায়াত মাহমুদের ভাষা শিক্ষা বইটি বাংলা একাডেমিকে ফলো করে। আর 9-10 নতুন ব্যাকরণ বই এটাও বাংলা একাডেমিকে ফলো করে, 2-1 জায়গায় হয়তো একটু ব্যতিক্রম। আর 9-10 পুরনো ব্যাকরণ বইটা আগের, ওইখানে অনেক কিছুই ভুল আছে। আর একজনের কোচকা নাম দিয়েছে, কোচকা। কোচকা বলছে সন্ধি যত সহজ করে বলে সন্ধিতে ভুল করার চান্স কম। আচ্ছা, থ্যাংক ইউ কোচকা। তাহলে এখানে হিতযুগ এসি, যেহেতু এসি মানে হচ্ছে যে হচ্ছে আপনার বাসনাটা কামনা করে, যে আপনার ভালোটা কামনা করে, সে হলো হিতযুগ এসি। তাহলে আমরা হিতযুগ এসি দিব, হিতযুগ ঐশী দিব না। হিতযুগ ঐশী দিলে এটার কোনো মিনিংই হয় না, হিতযুগ ঐশী দিলে এই শব্দটা কোনো মিনিংই হয় না, ঠিক আছে? তাহলে হিতযুগ ঐশী দেওয়া যাবে না। কোন বইয়ে কী আছে, ইভেন আপনারা ওই বই বা আপনাদের খুব প্রচলিত দু একটা বই, আমি নাম বললাম না, নাম বললে পরে যদি কোনো প্রবলেম হয় এই জন্য নাম বলছি না, সেইখানে যেটা আপনারা অনেক বেশি ফলো করেন, সেখানেও কিন্তু ব্যাকরণ অংশটা খুব বাজেভাবে দেওয়া আছে। অনেক বেশি একটা বই চলে, অনেক বেশি, সেই বইটার ব্যাকরণ অংশটা খুব বাজেভাবে দেওয়া আছে। সেটা ওঠা এবং ওঠার মধ্যে একটু পার্থক্য দেখাচ্ছি। ওঠা এবং ওঠা এর যদিও আজকের ক্লাস এটা না, কিন্তু ওঠে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর ওঠে হচ্ছে অসমাপিকা। ধরেন সূর্য ওঠে, বাক্য শেষ করে দিয়েছি, কিন্তু আমি কখনই এরকম বলতে পারবো না যে সূর্য ওঠে। সূর্য ওঠে এরকম বলতে পারবো না, বললে এটা 100% ভুল। কারণ সূর্য ওঠে, এই ওঠেটা অসমাপিকা ক্রিয়া। আমি সূর্য উঠে লিখলে এখানে লিখতে হবে সূর্য উঠে গেল,
এইবার ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? ধরুন আমি বললাম যে সে ফুল তুলে, সে ফুল তোলে, তাহলে ওকার, তার মানে ওকার সমান, তার মানে ওকার মানে হচ্ছে সমাপিকা আর রস্য হচ্ছে অসমাপিকাকে। তাহলে আমি বললাম ফুল তোলে, শেষ। কিন্তু আমি যদি বলি যে সে ফুল তুলে, তাহলে কিন্তু এটা হবে না, ভুল হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে অসমাপিকা, অসমাপিকাতে আমি শেষ করতে পারবো না। তাহলে আমি তুলে বললে আরও কিছু লিখতে হবে। তুলে, সে ফুল তুলে বাজারে বিক্রি করে, বিক্রি করে বললাম, বুঝতে পেরেছেন? অর্থাৎ সমাপিকা ক্রিয়া যদি হয় তাহলে আমি দেব ও, আর অসমাপিকা ক্রিয়া হলে ও দেব। এই হলো পার্থক্য। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন চলে যায়, যে প্রশ্নটা আপনার প্রবলেম ছিল সেই প্রশ্নে চলে যাচ্ছি। আপনাদের লাস্ট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন মেবি। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন আমি নতুন একটা স্লাইড নিচ্ছি। সেখানে আপনারা বলছেন যে আমি প্রশ্ন করেছিলাম নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয় বলেছিলাম। বৃহস্পতি, পতঞ্জলি, তস্কর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, কিন্তু পরস্পরটা হচ্ছে বিসর্গ সন্ধি। পরস্পরটা কি সন্ধি? বিসর্গ সন্ধি। পরস্পরটা মানে কি? পর যোগ পর সমান হচ্ছে পরস্পর। এই যে বিসর্গটা আছে, বিসর্গর পরিবর্তে হচ্ছে দন্তস্ব বলেছে, এটাকে স্বজাত বিসর্গ সন্ধি বলা হয়। স্বজাত বিসর্গ সন্ধি বলা হয়। বা এই পর সমান আমরা কি লিখতে পারি? এরমও লিখতে পারবেন, পরশ যোগ পর, পরশ যোগ পর। তাহলে এই দন্তস্ব নিচে বিসর্গ মানে হচ্ছে, দন্তস্ব নিচে হস মানে হচ্ছে বিসর্গ, সংস্কৃত নিয়মে, যেহেতু আমরা সংস্কৃত বলছি। রয়ের নিচে বিসর্গ, বয়ের নিচে হস মানে হচ্ছে বিসর্গ। তাহলে পরশ যেই কথা, এইটা একই কথা। বুঝতে পেরেছেন? তাহলে আমি এই যে পরস্পর দিয়ে লিখছি, এই দন্তস্ব মানে হচ্ছে বিসর্গ, এই দন্তস্ব মানে কি? বিসর্গ। তাহলে পরস্পরটা অবশ্যই বিসর্গ সন্ধি। এটা 9-10 পুরনো ব্যাকরণ বইয়ে দেওয়া আছে ইতে। এখানে কিন্তু আমি ব্যাখ্যাতে লিখে দিয়েছি। নবম দশম শ্রেণীর পুরনো ব্যাকরণ বইয়ে পরস্পরকে শব্দকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন উদাহরণ হিসেবে দেখানো হলেও নতুন বইয়েও বাংলা একাডেমির ব্যাকরণ অনুযায়ী পরস্পর নিয়ম অনুসারে বিসর্গ সন্ধি। এটা ব্যাখ্যাটা কিন্তু দেওয়া ছিল, আপনারা একটা যদি বের করতেন তাহলে কিন্তু পেতেন। আর কোনোটা নিয়ে কি প্রবলেম ছিল? মনীষা নিয়ে মনে প্রবলেম ছিল। বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি কোনটি? বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি কোনটি? দেখেন 9-10 ব্যাকরণ বই এরকম দেওয়া আছে, মনস যোগ ঈশা সমান হচ্ছে মনীষা। এখন দন্তস্বর নিচে হস চিহ্ন মানে হচ্ছে বিসর্গ, সংস্কৃত নিয়মে যে রর নিচে হস মানে হচ্ছে বিসর্গ। তাহলে আমরা যদি এটা মান নির্ণয় করি অঙ্কের মতো, তাহলে ম লিখলাম, ন লিখলাম। এখন দন্তস্ব হসের মান যদি নির্ণয় করি, তাহলে এটা কি দিতে পারি? বিসর্গ দিতে পারি। তাহলে বাকি থাকলো কি? ঈশা। তাহলে কি হয়ে গেলো? মনীষা। এখন যেটার মধ্যে বিসর্গ আছে, তাহলে এটা কী সন্ধি হবে? 100% শিওর বিসর্গ সন্ধি। মনীষা কখনোই কি না ব্যঞ্জন সন্ধি না। 9-10 পুরনো বকলে এবার দেওয়া আছে মনস যোগ ঈশা। তাহলে দন্তস্বর নিচে হস চিহ্ন মানেই তো বিসর্গ। তো এটা যদি মান নির্ণয় করি, তো এটা এমনিতে বিসর্গ হয়ে যাচ্ছে। আর এই যে বাচস্পতি বিশেষ নেমে সাথে বিসর্গ সন্ধি, তাহলে এইটাকে 9-10 হায়াত মাহমুদ, এই মনীষাকে হায়াত মাহমুদ বিসর্গ সন্ধি রেখেছেন, ঠিক আছে, কিন্তু সেটাকে আবার বিশেষ নিয়মে বলছেন, এবং এটাকে আমার কাছে লজিক্যাল মনে হয়েছে, আপনারা এটা দিবেন। আর এই যে বাচস্পতি, আস্পদ, অহরহ, এগুলো নিয়ম অনুসারে বিসর্গ সন্ধি। বাচস্পতি, আস্পদ, অহরহ এগুলো হচ্ছে বিশেষ নিয়মে লিখি। ওখানে অপশন যেগুলো ছিল, অপশনে ছিল বাচস্পতি, তারপরে অপশনে ছিল আস্পদ, অপশনে কি ছিল? আস্পদ, অপশনে কি ছিল? অহরহ। এইগুলো হচ্ছে অহরহ, এগুলো হচ্ছে অহরহ। এইটা হচ্ছে রজাত সন্ধি, এটা হচ্ছে স্বজাত সন্ধি, এটা হচ্ছে স্বজাত সন্ধি, বিসর্গ সন্ধি। একেবারে নিয়ম অনুযায়ী এটা আমি পড়িয়েছিলাম। এই হলো মোটামুটি আপনাদের ব্যাখ্যা, এবং আমি যে ব্যাখ্যাটা দিয়েছি একেবারে রেফারেন্স ধরে দিয়েছি, একেবারেই বাংলা একাডেমিকে ফলো করে দিয়েছি। সো এইখানে আশা করছি কোনো ভুল নাই, আপনারা এটা গ্রহণ করবেন। যারা গ্রহণ করবেন
তারা কিন্তু লাভবান হবেন। কারণ এই যে আপনাদের পরীক্ষায় আপনাদের হিসাবে 120 হয়ে যায় যে আরে ভাই 120 আমি কেন চান্স পেলাম না, আপনি তো আপনার হিসেবে 120 পেয়েছেন, আপনি তো কোচিংয়ের হিসেবে 120 পেয়েছেন, আপনারা তো এই যে গাইড বইয়ের হিসেবে 120 পেয়েছেন, কিন্তু এই বিসিএস প্রশ্নটি যিনি করেছেন তিনি অবশ্যই অনেক এক্সপার্ট এবং তিনি কিন্তু মৌলিক বই থেকে কিন্তু প্রশ্নটি করেছিলেন। তো আপনার হিসেবে যেটা ঠিক সেটা কিন্তু বাংলা সে বিপিএসসি হিসাবে সেটা কিন্তু ঠিক না। কিন্তু আমরা লাইভ এমসিকিউতে সেই কাজটি করছি। আপনারা শুধু এইটা না, আপনারা অন্য যে রেফারেন্সগুলো দেখেন একেবারে লেটেস্ট যে রেফারেন্সগুলো আছে সেই রেফারেন্সগুলো দিয়েই কিন্তু আমরা পড়াই, যে কারণে আপনারা লাইভ এমসিকিউ এর ব্যাখ্যার উপর আস্থা রাখতে পারেন এবং সেটার সুনাম এবং এটা কিন্তু আমরা পাই। এবং আমরা ইনবক্সে নানান জায়গায় যখন তখন বলে যে আপনারা লাইভ এমসিকিউর যে ব্যাখ্যাটা দেন এবং যে রেফারেন্সগুলো দেন সত্যি সত্যি সেগুলো কিন্তু মানে গ্রহণযোগ্য। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে ক্লাস। আজকে ক্লাসে তো এটা ইতে যায় নাই, কি বলে ফেসবুক লাইভে যায় নাই, যে কারণে আজকে হয়তো কয়জন উপস্থিত আছেন আমি আসলে জানি না। হ্যাঁ, এখনও 74 আছেন, এটা খুব সৌভাগ্যের বিষয়। আমি তো ভাবছি হয়তো 4-5 জন আছে কিনা। তো আচ্ছা, ক্লাস শেষ করছি। তো এই ছিল মোটামুটি। আপনাদের কোনো জানার কিছু আছে কিনা, না থাকলে আমরা এখন ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, আসতেছে না, ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, দেখি দু একটা আসে কিনা কমেন্ট। শেষ করে দিচ্ছি। দেখেন, অনেক বই পুস্তক নিয়ে অনেক কিছু নিয়ে বসেছি আপনাদের এগুলো দেখানোর জন্য যে আসলে কোনটা ঠিক, এবং আপনারা নিজেরাই ডিসিশন নেন আপনারা কোনটা গ্রহণ করবেন। আপনারা কি ওই ভুল গাইড বইয়ের ভুল জিনিস গ্রহণ করবেন, নাকি আমরা যেটা একেবারে রেফারেন্স সহ যেটা আমরা দিচ্ছি সেটাকে আপনারা গ্রহণ করবেন, সেটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, আমরা ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।